নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গ্রাফট সংক্রান্ত সমস্ত তথ্য দেব। 3টে পর্বে এই ভিডিওটা আমি করব। গ্রাফটিং করার জন্য কি কি ব্যবস্থাপনা আমাদেরকে নিতে হবে, কোন সময় গ্রাফট ভালো হবে, কখন কোন টেম্পারেচারে ভালো হবে, কোন জাত গ্রাফটিং এর জন্য উপযোগী, কোন রুট স্টকে ভালো গ্রাফট হয়, সায়নের ক্যারেক্টার কিরকম হলে সেটা গ্রাফটের জন্য উপযোগী হয়, সমস্ত তথ্য প্রথম পর্বে দেব। দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে গ্রাফট করে দেখাবো। বিভিন্ন ধরনের গ্রাফট, ভিনিয়ার গ্রাফট হোক, অ্যাপ্রোচ গ্রাফট হোক, ইনার্চিং যাকে বলা হয়ে থাকে, গুটি কলম হোক, জোড় কলম হোক, বিভিন্ন রকম গ্রাফট আমি আপনাদেরকে করে প্র্যাকটিক্যালি দেখাবো, বলবো কোন গ্রাফটটা ভালো। এবং 3 নম্বর পর্বে আমি গ্রাফট হয়ে যাওয়ার পরে সেই গাছকে কি করে বড় করব, কি করে কাটবো, ছাঁটবো, গ্রাফটের পরে সঙ্গে সঙ্গে গ্রাফট করার কিছুদিনের মধ্যে তার কি খাবার দিতে হবে তাকে, তার কি কি প্রয়োজন, সমস্ত ভিডিওতে আজকে আমি এক্সপ্লেন করব। তার আগে একটা কথাই আমি বলে দিই আপনাদেরকে, যারা যারা গ্রাফট শিখতে চাইছেন এবং অনেক ভিডিও দেখে ক্লান্ত হয়ে গেছেন, এখনো পর্যন্ত তারা গ্রাফট করলে ফেল হয়, তাদেরকে আমি কথা দিতে পারি এই ভিডিওটা দেখবেন, এই 3টে পর্বের ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনারা আশা করি একজন প্রফেশনাল গ্রাফটারের মতো গ্রাফট করতে পারবেন। অবশ্যই প্র্যাকটিসের প্রয়োজন আছে, কিন্তু টেকনিক্যাল সমস্ত দিক আপনাদেরকে আমি বলে দেবো। সেখানেই আপনারা 80% সাকসেসফুল হয়ে যাবেন। বাকিটা আপনাদের নিজের হাতের ওপরে, কতটা প্র্যাকটিস করছেন তার উপরে। কথা দিচ্ছি 3টে পর্বের পর আপনারা নিরাশ হবেন না, জানাবেন, কোনো প্রশ্ন থাকলে বলবেন, আরো কিছু জানার থাকলে অবশ্যই আমি আপনাদেরকে সাহায্য করব, যতটা আমি জানি, যতটা আমি পারি। শুরু করা যাক ম্যাঙ্গো গ্রাফটিং টেকনিক। আশা করি ভালো আছেন। ওয়ার্ল্ড ম্যাঙ্গো বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা শুরু করছি। আম সংক্রান্ত বহু প্রশ্ন আপনারা করে থাকেন বহু জায়গায়। আমি খুব তাড়াতাড়ি একটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন নিয়ে আসবো। আপনারা কমেন্ট বক্সে আপনাদের কোশ্চেনগুলো জিজ্ঞেস করবেন, যে সংক্রান্ত কোশ্চেন আছে সব জিজ্ঞেস করবেন। সবার উত্তর নিয়ে আমি একটা ভিডিও করব, তাই কমেন্ট বক্সটাতে আপনারা ভরিয়ে ফেলতে পারেন আপনাদের যা যা কোয়ারি আছে, যা যা প্রশ্ন আছে, সমস্ত কিছু নিয়ে। আজকের প্রথম পর্বে থাকছে ইন্ট্রোডাকশন, এফেক্ট অফ ভ্যারাইটি, সায়ন ক্যারেক্টারিস্টিক্স, রুট স্টক ক্যারেক্টারিস্টিক, বেস্ট রুট স্টক কোনটা, সিজন ফর গ্রাফটিং, অপটিমাল টেম্পারেচার ফর গ্রাফটিং, গ্রাফটিং সাকসেস পার্সেন্টেজ ফর গ্রাফট কম্বিনেশন, বিভিন্ন ধরনের গ্রাফটিং কি কি হতে পারে তার সম্বন্ধে বলবো। আর আইডিয়াল গ্রাফটিং মেথড কোনটা সবকটার মধ্যে সেটাও বলবো। সবশেষে ভি গ্রাফটিং বা ভিনার গ্রাফটিং বা টপ গ্রাফটিং ভার্সেস ইনার্চিং বা অ্যাপ্রোচ গ্রাফটিং নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দেব। দ্বিতীয় পর্বে থাকবে পুরোটাই প্র্যাকটিক্যাল ক্লাস, সেখানে আমি হাতে কলমে বিভিন্ন ধরনের গ্রাফটিং করে আপনাদেরকে দেখাবো। আর 3 নম্বর পর্বে থাকবে গ্রাফটিং হয়ে যাওয়ার পরে আমরা সেই ছোট্ট ছোট্ট চারাগুলোকে কি করে কেয়ার নেব, সেগুলোকে কি করে তাড়াতাড়ি বড় করব, কি ভুল করা উচিত নয়, কি কি করতে হবে যার ফলে খুব তাড়াতাড়ি সেই বাচ্চাগুলো বড় হতে পারে। এই 3টে এপিসোডে আমার পুরো ভিডিওটা থাকবে। সবার প্রথমে আমি বলবো গ্রাফটিং ডিপেন্ডস অন ডিফারেন্ট ভ্যারাইটিস। প্রথম পয়েন্ট আমার, বিভিন্ন জাতের গ্রাফটিং। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জাত গ্রাফটের জন্য উপযোগী, আবার কিছু কিছু জাত গ্রাফটের জন্য একটু কম উপযোগী, কিছু কিছু জাত খুব কম উপযোগী। অর্থাৎ কিছু কিছু গাছের, ধরুন এই ডালটা আমি লাগালাম, এটা গ্রাফটিং সাকসেস হবে কিনা সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, কিন্তু সবার প্রথম যেটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে এই ভ্যারাইটিটা। কিছু কিছু জাত আছে যেগুলো খুব সহজেই গ্রাফট নিয়ে নেয়, কিছু কিছু জাত আছে যেগুলো 50% নেয়, কিছু কিছু জাত আছে যেগুলো 20 to 30% গ্রাফট নেয়। তার বেশি আপনি যত ইচ্ছা করুন হবে না, 100টার মধ্যে 20টাই হবে, তার বেশি তারা নেবে না। আপনি সব টেকনিক ঠিক করলেন, সবকিছু ঠিক থাকলেও হবে না। তো এইরকম আপনারা অনেক ভ্যারাইটি আমাকে জিজ্ঞেস করতে পারেন, তবে মোস্টলি সবচেয়ে বেশি গ্রাফট সাকসেস হতে দেখা গেছে মল্লিকা, ফজলি, ল্যাংড়া,
এগুলোতে প্রচুর গ্রাফটিং সাকসেস রেট। এছাড়া কিছু থাই ভ্যারাইটি যেরকম মহাচানক, ট্রিমান্ডাসলি গুড, যটা গ্রাফট করবেন তটা হবে, কথার কথা, কিন্তু প্রচুর ভাবে সাকসেস পেতে দেখা গেছে মহাচানকে। নতুন ভ্যারাইটিতে অম্বিকা, অরুণিকা এগুলো খুব ভালো গ্রাফট নেয়। কিছু পুরনো ভ্যারাইটি আছে, কিছু ইন্ডিজেনাস ভ্যারাইটি আছে যেরকম গোপাল ভোগ, যেরকম কোহিতুর, আরো অনেক 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 পুরনো ভ্যারাইটি আছে যেগুলোর গ্রাফটিং সাকসেস রেট কিন্তু খুব কম। তাই সবার আগে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা কোন ভ্যারাইটি গ্রাফট করছি। যদি ভ্যারাইটি যেটা আমরা নিচ্ছি সেটা যদি গ্রাফটিং পোটেনশিয়াল খুব হাই হয় তাহলে আমার তার খুব একটা বেশি সায়ন কালেক্ট করার দরকার নেই। আমি কোনো জায়গা থেকে সায়ন আনছি, দু চারটে আনলেই সেটা হয়ে যাবে। আবার যদি আমি জানি যে এই ভ্যারাইটিটা আমার দরকার কিন্তু এটাতে গ্রাফটিং সাকসেস রেট বেশি নয়, এটাতে 100টাতে মাত্র 10টা 12টা 15টাই হবে, তখন সেক্ষেত্রে আমাকে বেশি সায়ন আনতে হবে। তাই কোন জাতের গ্রাফটিং সাকসেস রেট বেশি সেটা আমার জানা দরকার। তবে পুরো জাত আমরা সব জাতের গ্রাফটিং সাকসেস রেট কিরকম সেটা জানতে পারি না। ইন জেনারেল বলতে পারি যে হাইব্রিড যে জাতগুলো, সেই হাইব্রিড জাতগুলোর গ্রাফটিং সাকসেস রেট কিন্তু খুব বেশি। তাইওয়ানের ভ্যারাইটি গুলোর গ্রাফটিং সাকসেস রেট খুব বেশি। ইন্ডিয়ার ইন্ডিজেনাস ভ্যারাইটির মধ্যে যেগুলো মোনো এমব্রায়োনিক জাত ম্যাক্সিমাম, সেগুলোর গ্রাফটিং সাকসেস রেট অনেক বেশি। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে একটা, যার জন্য আমরা সাকসেসফুল গ্রাফট পাবো কি পাবো না সেটা নির্ভর করে, সায়েন্স বা বার্ডউড বা গ্রাফটিং স্টিক যেটাকে আমরা বলে থাকি, যেটা আমরা রুট স্টকের ওপরে লাগাই যে ডালটা, সেই ডালটার ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বার্ডউড ক্যারেক্টারিস্টিক্স বা সায়ন ক্যারেক্টারিস্টিক্স। সায়ন ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ সায়নের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, যেটা থাকলে সেটা সাকসেসফুল গ্রাফট হতে পারে বা করতে পারে। তো সায়নের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা শুনে নিই, এটা মাথায় রাখবেন। এটার অন্যথা হলে কিন্তু আপনি প্রথম স্টেপেই ফেল হবেন। সায়ন সিলেকশন ভুল মানে আপনার টেকনিক ভুল হোক ঠিক হোক, যেখানে রাখুন আপনি খুব ভালো করে রাখুন, যা পারেন করে নিন, গ্রাফট সাকসেস হবে না। তাই সায়ন সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ। সায়ন সিলেকশন সম্বন্ধে কিছু কথা শুনে নেওয়া যাক। প্রথম, আপনারা দেখতে পাচ্ছেন রিসার্চ আর্টিকেলে রয়েছে, বলেছেন বহু আর্টিকেলে বলেছেন 25 সেন্টিমিটার লম্বা ডাল, কেউ বলেছেন 15 সেন্টিমিটার লম্বা ডাল। আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলতে পারি গ্রাফটিং সায়ন অন্তত 15 সেন্টিমিটার, 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা হতে হবে। ওটা ডিপেন্ড করে বিভিন্ন প্যারামিটার, সেটা আস্তে আস্তে বলবো। তবে আপনারা সবসময় চেষ্টা করবেন 10 থেকে 15 সেন্টিমিটার সায়নটা নেওয়ার, যেটা গ্রাফট করবেন। এইবারে তার কিছু ক্যারেক্টারিস্টিক্স, কি করে গাছ থেকে চিনবো যে এই ডালটা সায়ন হিসাবে উপযোগী, এখানে কিছু জিনিস আপনাদেরকে দেখাবো এই গাছটাতে, তাই জন্য এখানে এলাম। সায়নের বয়স অন্তত 6 থেকে 8 মাস হতে হবে। 6 থেকে 8 মাসের কম বয়সী ডালকে আমরা সায়ন হিসাবে সিলেক্ট করতে পারি না, সেটা সাকসেসফুল গ্রাফট হবে না। তাই অন্তত 6 মাস সবচেয়ে ভালো, 6 থেকে 8 মাস বয়সী যদি ডাল আমরা নিই সেটাতেই সবচেয়ে ভালো গ্রাফট হতে দেখা গেছে। সায়নের ডায়ামিটার অন্তত 5 থেকে 6 মিলিমিটার হওয়া উচিত। সায়নের ডায়ামিটার মানে সায়নটাকে যদি আমরা এইভাবে কাটি তাহলে উপর থেকে যে ডায়ামিটারটা দেখতে পাবো সেই ডায়ামিটারটা অন্তত 5 থেকে 6 মিলিমিটার হতে হবে। যদি না মনে রাখতে পারেন বা আপনারা কনফিউশন, তাহলে মাথায় রাখবেন এরকম করে ধরে দেখবেন যে পেনের মতো লাগছে বা পেন্সিলের মতো লাগছে কিনা। যদি পেন বা পেন্সিলের মতো হয় তাহলেই সেটা 5 থেকে 6 মিলিমিটার ডায়ামিটার যুক্ত একটা ডাল, সেটা আপনি সায়ন হিসাবে কালেক্ট করতে পারেন। এইবারে 4 নম্বর পয়েন্টে চলে আসি। 4 নম্বর পয়েন্টে কি করে বুঝবো যে এই সমস্ত পয়েন্ট দেখার পরও সেটা উপযোগী কিনা। এদিকে দেখাও, দেখুন এই একটা ডাল, এই একটা ডাল, পাতাগুলো দেখুন সবুজ, তলার পাতাগুলোর থেকে একটু লাইট গ্রিন দেখতে পাচ্ছেন। তলার পাতার যতটা গ্রিন একটু ডিপ গ্রিন রয়েছে, ওপরেরটা লাইট গ্রিন রয়েছে, তাহলে এটা আমরা সায়ন হিসাবে নেব না, প্রথম। দ্বিতীয় কথা, আমরা এই ডালটাকে একটু বেন্ড করে দেখব। কি করে দেখব? বেন্ড করে এইরকম দুটো আঙুলের এগেনস্টে একটা আঙুল নিয়ে বেন্ড করব। দেখুন
দেখুন খুব সহজেই বেন্ড হয়ে যাচ্ছে। আবার এই ডালটা দেখুন বেন্ড হয়ে যাচ্ছে, দেখুন বেন্ড হয়ে যাচ্ছে, কিন্তু এই ডালটা দেখুন বেন্ড হচ্ছে কি, হচ্ছে না। অনেকে এক্ষুনি কোশ্চেন চলে এসছে মাথায়, হয়তো এই ডালটাই তো সাইন হিসাবে নেবো, এটা কেন দেখছেন, বলছি সব বলছি। দেখুন এই ডালটাকে মোড়া যাচ্ছে না, এই ডালটাকে মোড়া যাচ্ছে, এই ডালটা খুবই সহজে মুড়ে যাচ্ছে। এটার সিগনিফিকেন্স কি, কেন এটা দেখবো? এরকম মুড়লে খুব সহজে একটা ডাল বেঁকে যাচ্ছে, একটা ডাল মোটামুটি স্ট্রেংথ লাগছে বাঁকানোর, আর একটা ডাল একটু শক্ত, যেটা মোটামুটি চাপ দিলেও বাঁকছে না। আচ্ছা, এটা দেখাটা এই জন্যই গুরুত্বপূর্ণ, গাছে স্টোরড কার্বোহাইড্রেট এবং স্টার্চের পরিমাণ যথেষ্ট রয়েছে কিনা ওই ডালটাতে, সেইটা বোঝার জন্য আমরা এই বেন্ড করে দেখি। যে ডালটা খুব সহজে বেন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ নতুন ডাল, বা এই পাতাটা আপনার দেখলে বুঝতে পারবেন একটু লাইট গ্রিন, যদি এই পাতাটা ডার্ক গ্রিনও হয়ে যায় তাহলে আমরা ফার্দার চেক করবো ডালটাকে এরকম বেন্ড করে। যদি বেন্ড হয়ে যাচ্ছে অর্থাৎ তাতে স্টোরড কার্বোহাইড্রেট মানে সঞ্চিত খাবার সেই ডালে নেই, সেটা এখান থেকে কাটার সঙ্গে সঙ্গে এর নিজের খাবার নিজে আর তৈরি করতে পারবে না, কারণ ওর ভেতরে কোনো খাবার সঞ্চিত নেই। তাই এই ডাল নিতে হবে যে ডালটা টিপলেও এরকম বাঁকালেও চাপ দিলেও মুড়ছে না সহজে, অর্থাৎ এর ভেতরে স্টোরড কার্বোহাইড্রেট পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এই ডালটাকে যদি আমি কেটে নিই, এইটুকু অংশটা যদি নিই, তাহলে সেই ডালটা নিজের খাবার নিজেই প্রস্তুত করতে পারবে এবং সে বেঁচে থাকতে পারবে সঠিক এনভায়রনমেন্টে। তাই আমরা একবার বেন্ড টেস্ট করে দেখে নেব যে ডালটা বাঁকছে না, কতটা বাঁকছে আমি দেখালাম। একদম সহজে যেগুলো বেঁকে যাবে তাতে কার্বোহাইড্রেট নেই, সেগুলো গ্রাফট করা যাবে না। এখানেও দেখাই আর একটা, দেখুন ডাল আপনার মোটা হতে পারে, ডাল আপনার 6 মাসের পুরনো হতে পারে, ডাল আপনার 25 সেন্টিমিটার 15 সেন্টিমিটার লম্বা হতে পারে, কিন্তু যদি তারপরে শর্তে এরকম করে সহজে বেঁকে যায় তাহলে কিন্তু সেটাই দেখুন খুব সহজে বেঁকে যাচ্ছে, তার মানে কি এতে খাওয়ার নেই। তার তলার অংশটা দেখুন আরেকটু শক্ত, তার তলার অংশটা আরো শক্ত, বোঝা গেল? পরের শর্ত, সাধারণত আমরা এতগুলো শর্ত মানার পরে আরো একটা শর্ত কি দেখবো, যে ডালটা আমরা চুজ করছি সেই ডালটা এইরকম খয়েরি হলে চলবে না। এইরকম খয়েরি ডাল গ্রাফটের উপযোগী নয়। কিরকম ডাল গ্রাফটের উপযোগী, এই রংটাই গ্রাফটের উপযোগী। এই যে দেখুন একটু ডিপ গ্রিন। আবার এই ডালটা দেখুন এইখানে আস্তে আস্তে খয়েরি ভাবটা চলে এসছে, দেখুন খয়েরি ভাবটা চলে আসতে শুরু হয়েছে এইখানে। আর এই ডালটাতে এখানে দেখুন এখানে কিন্তু খয়েরি ভাব এখনো পর্যন্ত আসেনি, এটাতে সবুজ ভাব রয়েছে, তাহলে এটা উপযোগী। তাহলে 6টা শর্ত বললাম, আর একটা শর্ত বলে দিই, গাছের কোন জায়গা থেকে সায়ন নেব। দেখুন এটা ভেতরের ডাল, এতে সূর্যালোক কম, এটা ভেতরের ডাল, এতে সূর্যালোক কম পায়। তাই আমরা সব সময় গাছের বাইরের অংশ থেকে সায়ন নেব, ভেতরের বা মাঝের অংশ থেকে নয়। এই ডালটাকে সায়ন হিসাবে নেব, আমরা এই ডালটাকে সায়ন হিসাবে নেব, আমরা এই ডালটাকে সায়ন হিসাবে নেব, আমরা এই ওপরের ডাল সায়ন হিসাবে নেব, সাইডে যেগুলো বাইরের দিকে বেরিয়েছে সেই ডাল সায়ন হিসাবে নেব। কখনো গাছের ভেতরের অংশের ডাল নেবেন না, তার কারণ ভেতরের অংশের ডালে খাবার খুব কম থাকে, সেটা শক্ত হোক মোটা হয়ে যাক সব শর্ত মানুক, কিন্তু তাতে খাবারের পরিমাণ কম থাকে, দেখবেন সেই ডালের গ্রোথও কম হয়। দেখুন এই ডালটা কম বেড়েছে, তার কারণ কি, এতে খাবার কম তৈরি হয়, ওর পোটেনশিয়াল কম, ওর ডিজিজ রেজিস্ট্যান্সি পাওয়ার কম, ওটাকে কাটার পরে ওতে ফাঙ্গাস লাগার চান্স প্রচুর বেশি। তাই এই সমস্ত ভেতরের ডাল, বা সোজা কথায় বলতে গেলে যে সমস্ত ডালে রোদ পড়ে না সেই সমস্ত ডালে আপনারা গ্রাফট মেটেরিয়াল হিসেবে সেই ডালগুলোকে সংগ্রহ করবেন না। একান্তভাবে যে সমস্ত ডাল বাইরের দিকে, অর্থাৎ সোজা কথায় যে সমস্ত ডালে ডাইরেক্ট সানলাইট পড়ে সেই সমস্ত ডালকে আপনারা সায়ন হিসাবে সিলেক্ট করতে পারেন। পরের পয়েন্টে বলতে চাই
যে সমস্ত ডাল এরকম নিচের দিকে ঝুলে গেছে, এই নিচের দিকে ঝুলে গেছে, সেই সমস্ত ডালে আপনারা সেই সমস্ত ডালকে আপনারা সায়ন হিসাবে নেবেন না। সব সময় চেষ্টা করবেন, আগে আমি ট্রেনিং টু নিয়ে বলেছিলাম ক্রস অ্যাঙ্গেল, মোটামুটি স্ট্রং ক্রস অ্যাঙ্গেল যদি থাকে এইরকম মোটামুটি মেন ডাল থেকে 60 ডিগ্রি 45 ডিগ্রি এরকম কোণে থাকে যে ডাল, সেই সমস্ত ডালে নেবেন। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই সমস্ত ডালে অক্সিন এবং জিবরেলিনের পরিমাণ বেশি থাকে, ফটোট্রপিক গ্রোথ এগুলোর বেশি হবে। যে সমস্ত ডাল এরকম নিচের দিকে বেঁকে গেছে সেই ডালে এইখান থেকে একে উপরের দিকে উঠতে হলে একে আবার এরকম ভাবে বাঁকতে হবে, অর্থাৎ এই জায়গাতে অক্সিজেনের পরিমাণ অনেক বেড়ে যাবে, বাকি অংশে অক্সিজেনের পরিমাণ কমে যাবে, অর্থাৎ নরম জায়গাতে অক্সিজেনের পরিমাণ বেশি হয়ে যাবে, টার্মিনাল অংশে অক্সিজেনের পরিমাণ বেশি হবে, সেটা আস্তে 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 বাঁকতে শুরু করবে, অর্থাৎ ফটোট্রপিক মুভমেন্ট শুরু করবে। তাই পুরো ডালটাতে যেহেতু অক্সিন জিবরেলিন ঠিকঠাক ভাবে থাকবে না, তাই এর কোনো একটা নির্দিষ্ট পার্টে আপনারা গ্রাফট মানে কোন একটা নির্দিষ্ট পার্ট আপনারা গ্রাফটিং মেটেরিয়াল হিসেবে সংগ্রহ করতে পারবেন না। কোন রকম ডিজিজড, কোন রকম রোগাক্রান্ত ডাল আপনারা সংগ্রহ করবেন না। কোন রকম রোগাক্রান্ত ডাল, যে সমস্ত ডাল ম্যালফরমেশন হয়েছে, যে সমস্ত ডালে স্কেল ইনসেক্ট লেগেছে, কোন রকম রোগ আছে, সেই সমস্ত ডাল আপনারা গ্রাফটিং মেটেরিয়াল হিসেবে সংগ্রহ করবেন না। ফাইনাল পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সবকিছু দেখলাম, সব শর্ত মানলাম, এবারে আপনারা বলুন যে ওপরের ডালটা অর্থাৎ টার্মিনাল ব্রাঞ্চ আমরা এইটাকে গ্রাফটিং মেটেরিয়াল বা সায়ন হিসাবে নেব না তার তলারটা নেব। দুটোই আমার শর্ত মানছে। এটার বয়স 6 থেকে 8 মাস, এটার বয়স হয়তো 5 থেকে 6 মাস। আচ্ছা, এটাও যেমন মোটা, এটা তার থেকে একটু কম মোটা, কিন্তু মোটামুটি দুটোই পেন্সিলের মতো মোটা। এটারও ডাল শক্ত হয়ে গেছে, এই ডালটাও শক্ত হয়ে গেছে, বাঁকানো যাচ্ছে না, এটাও শক্ত হয়ে গেছে, তাহলে এটা নেব না এটা নেব। আচ্ছা, এখানে একটা কথা বলি, কিছু কিছু নার্সারিম্যান জানেন, ম্যাক্সিমাম মানুষই যে ভুলটা করেন, ভুল বলবো না, চিরাচরিত প্রথা অনুযায়ী যেটা করে আসছেন সেটা হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চ। এটা হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চ, অর্থাৎ গাছের শেষ যে ব্রাঞ্চ, শেষ যে শুট, এইখান থেকে এই পর্ব থেকে এটা বেরিয়েছে, এই শেষ শুটটাকেই আমরা সায়ন হিসাবে নিয়ে থাকি চিরাচরিত ভাবে। ইভেন আপনারা কোনো আর্টিকেল পড়বেন, সব জায়গাতে যে কোনো আপনি কোনো রিনাউন্ড আর্টিকেল পড়বেন, সব জায়গাতেই বলা হয়েছে টার্মিনাল ব্রাঞ্চটাকে নেব। ঠিক আছে, টার্মিনাল ব্রাঞ্চ যদি আপনারা নেন তার শর্তগুলো মানলেন। এবার লাস্ট শর্তটা দেখিয়ে দিই টার্মিনাল ব্রাঞ্চ নেওয়ার। এই দেখো, দেখুন মুখটা দেখুন, দেখুন বার্ড ব্রেক হওয়া শুরু হয়েছে, এখান থেকে ফাটা শুরু হয়েছে, মুখটাতে ফাটা শুরু হয়েছে, মানে এইখান থেকে আস্তে 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 ডাল বেরোবে, অর্থাৎ এই বার্ড ব্রেক হওয়া জাস্ট ইনিশিয়েট হয়েছে, শুরু হয়েছে। এই অবস্থাতে টার্মিনাল ব্রাঞ্চ আমাদেরকে সংগ্রহ করতে হবে। আনলাইক সব শর্ত মানলাম, কিন্তু দেখুন এটাতে বার্ড ব্রেক এখনো শুরু হয়নি, সাইড থেকে দেখলে বুঝতে পারবেন। এখানে এখনো পর্যন্ত পর্যাপ্ত খাবার নেই, তাই জন্য এখান থেকে বার্ড ব্রেক অর্থাৎ নতুন পত্র মুকুল বেরোনো শুরু হয়নি। আমরা এই রকম ডালকে সায়ন হিসাবে নেব না। আমরা কিরকম ডালকে নেব সায়ন হিসাবে? এই যে দেখালাম, দেখুন বার্ড ব্রেক শুরু হয়ে গেছে, দেখুন বার্ড বেরোচ্ছে, এই বার্ড বেরোচ্ছে, এই অবস্থাটায় আমরা একে নিতে পারি। এই গেল টার্মিনাল ব্রাঞ্চ নেওয়ার শর্ত। এইবারে আমি এই ঝঞ্ঝটটাই আপনাদের জীবন থেকে হাটিয়ে দিচ্ছি। কোনটাতে কেউ বলবেন দেখুন তো এটাতে বার্ড বেরোচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কেউ বলবে দাদা এটা পত্রমুকুল না পুষ্পমুকুল, কেউ বলবে দাদা আমার তো এরকম হয়ে অনেকদিন রয়ে যায়, কেউ বলবেন দাদা ওটা কি আদৌ বার্ড, আমার তো মনে হচ্ছে অনেকগুলো ডাল বেরোবে কিন্তু দেখে মনে হচ্ছে ছোট ছোট ফুলে রয়ে গেছে ম্যালফরমেশনের মতো, ওটা কি? সব কনফিউশন সবকিছু আপনাদের শেষ করে দিচ্ছি আমার পছন্দের সায়ন দিয়ে। আমি কখনো টার্মিনাল ব্রাঞ্চকে সায়ন হিসাবে নিই না, জাস্ট বিলো দা টার্মিনাল ব্রাঞ্চ। এই টার্মিনাল ব্রাঞ্চের ঠিক নিচের পর্বটাকে আমি সায়ন হিসাবে নিই। কেন নিই? কাছে আসো। টার্মিনাল ব্রাঞ্চ যদি আমরা না নিয়ে এই ব্রাঞ্চটা নিই, তাহলে একটা সম্ভাবনা সবসময় থাকে এই ব্রাঞ্চের খাওয়ার এবং স্টোরড খাওয়ারের পরিমাণ অনেক বেশি থাকবে টার্মিনাল ব্রাঞ্চের থেকে। এবং আপনারা সবসময় দেখবেন, এই দেখুন
ছোট ছোট বার্ড রয়েছে সুপ্ত অবস্থাতে। দেখুন ছোট ছোট বার্ড সুপ্ত অবস্থায় রয়ে গেছে। যখনই আমি এই টার্মিনাল দুটো ব্রাঞ্চ কেটে ফেলে দিয়ে শুধুমাত্র এইটা নিয়ে নেব, তখনই এই ছোট ছোট বার্ড গুলো থেকে ব্রাঞ্চ বেরোতে শুরু করবে। শুধু তাই নয়, আরো অ্যাডভান্টেজ হচ্ছে এই যে পাতাগুলো যদি আপনারা অনেক সময় এরকম নাও পেতে পারেন, এরকম যদি নাও পান, এই ছোট 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 বার্ড যদি নাও থাকে সুপ্ত অবস্থায়, প্রতিটা পাতার গোড়া থেকে নতুন বার্ড বেরোতে শুরু করবে আমাদের অক্সিন মহাশয়ের জন্য। এই ডালটাকে সায়ন হিসাবে নিলে আপনাদের ফার্স্ট স্টেপ অফ ট্রেনিং, অর্থাৎ গাছকে কাটার দরকার হবে না, গাছ গ্রাফটেড অবস্থা থেকেই ঝাঁকড়া হতে শুরু করবে। তার কারণ কি, আমি যদি এইটাকে সায়ন হিসাবে নিই, অর্থাৎ টার্মিনাল ব্রাঞ্চ যেটা চিরাচরিত ভাবে মানুষ নিয়ে থাকেন, এখান থেকে একটাই ডাল বেরোবে। যদি আমি এইটাকে নিয়ে থাকি তাহলে কি হবে, প্রতিটা পাতার গোড়া থেকে ডাল বেরোবে। প্রতিটা পাতার, অর্থাৎ ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা, টার্মিনাল ব্রাঞ্চ নিলে মাত্র একটাই ডাল বেরোচ্ছে। যদি তলার ডাল নেওয়া হয়, গাছকে ফার্স্ট স্টেপ অফ ট্রেন্ড করারই দরকার নেই, গ্রাফটের পাতা বেরোনোর সঙ্গে সঙ্গে ট্রেন্ড হয়েই বেরোবে, 3 দিকে 4 দিকে 4 দিকে 5টা 6টা করে ডাল চারিদিকে বেরিয়ে যাবে। তাই আমার পছন্দের ডাল হচ্ছে সব সময় টার্মিনাল ব্রাঞ্চের নিচের ব্রাঞ্চটা। এবং যতগুলো শর্ত বললাম ম্যাক্সিমাম ক্ষেত্রেই সব কটা শর্ত এই ডালটা মেনে চলে। এই ডালটার সম্ভাবনা থাকবে একটুখানি নরম হওয়ার, কিন্তু এই ডালটার সম্ভাবনা কখনো থাকবে না একটু নরম হওয়ার। এতগুলো পয়েন্ট আমি আপনাদেরকে বললাম, লাস্ট একটা পয়েন্ট দিয়ে আমি শেষ করব, কি করে সায়ন প্রিপেয়ার করবেন। অর্থাৎ আপনি গাছের কাছে এলেন, দেখলেন একটা ডালও আপনার পছন্দ হচ্ছে না, জুসই হচ্ছে না, আপনি যদি এই তলার সেকেন্ড টার্মিনাল অংশটা নেন তাহলে তো মিটেই গেল, তাহলে ওটাতে খাবার থাকছে সবসময়, কোনো অসুবিধা নেই। যদি আপনি ডেসপারেট হন, আপনি ওপরের ডালটাই নেবেন, ওপরের ডালটাই এতদিন দেখে এসছেন করে এসছেন, কিন্তু যখন সামনে এলেন দেখলেন এর মাথাতে এখনো পর্যন্ত বার্ড বেরোচ্ছে না, এই এখনো পর্যন্ত প্রিপেয়ার হয়নি, এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তাহলে এই ডালটাকে আপনি কি করে প্রিপেয়ার করবেন, সেই পদ্ধতিকেই আমরা বলি ডিফলিয়েট করা। ডিফলিয়েট মানে পাতাগুলোকে কেটে বাদ দেওয়া। কতটা কাটবো আমি দেখাবো, তার আগে বলে দিই এটার কারণটা কি। যদি এই ডালটা এখনো পর্যন্ত প্রিপেয়ার না হয়, এতে খাওয়ার না থাকে, তখন আমরা কি করি, যাতে এই ডালটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, তাড়াতাড়ি সায়ন হিসাবে গ্রহণযোগ্য হয়, তাই জন্য আমরা পাতা কেটে দিই। তার পেছনে সায়েন্স কি, তার পেছনে সায়েন্স হচ্ছে যখনই আমরা পাতাটা কেটে দেবো তখনই ওর কাছে একটা নেগেটিভ ফিডব্যাক যাবে। নেগেটিভ ফিডব্যাক মানে ও একটা সংকটের মধ্যে আছে, এরকম একটা ফিডব্যাক এই ডালটা থেকে গাছে যাবে। তখন কিন্তু গাছ এই জায়গাতে তার ক্রিয়াকলাপ বাড়িয়ে দেবে। কি ক্রিয়াকলাপ বাড়িয়ে দেবে, এই জায়গাতে বেশি পরিমাণে খাবার পাঠাতে থাকবে, অন্য জায়গা থেকে নিয়ে স্টার্চ পাঠাতে থাকবে এই জায়গাতে। তার ফলে কি হবে, এই জায়গাতে খুব তাড়াতাড়ি একটা পত্রমুকুল বেরোনোর চিহ্ন আপনারা দেখতে পাবেন, এবং পত্রমুকুল বেরিয়েও যাবে। কারণ একটা যদি পাতা না থাকে গাছের কাছে সিগন্যাল যাবে এই ডালটা হয়তো কোনো ব্যাড কন্ডিশনের মধ্যে আছে, খারাপ কন্ডিশনের মধ্যে আছে, একে বাঁচাতে হবে, সুতরাং এর কাছে খাবার পাঠাও। তো সেই রকম একটা কন্ডিশন তৈরি আমরা করব কৃত্রিম ভাবে, যাতে গাছের কাছে সিগন্যাল যায় এবং গাছ এই ডালটাকে তাড়াতাড়ি খাবার পাঠিয়ে সায়ন উপযোগী করে তোলে। তো দেখাই কি করে ডিফলিয়েট করতে হয়, কাছ থেকে দেখাও। দেখুন এটাতে এখনো পর্যন্ত বার্ডটা ভালো মতো বেরোয়নি। ভালো মতো বার্ড খুব তাড়াতাড়ি বের করার জন্য আমরা কি করব, আপনি এমনি অপেক্ষা করতে পারেন যতক্ষণ পর্যন্ত ন্যাচারালি বেরোয়। আর যদি আপনি অপেক্ষা করতে নারাজ হন, আপনি যদি মনে করেন যে 3 থেকে 4 দিনের মধ্যে আমার লাগবে বা 1 সপ্তাহের মধ্যে লাগবে, তখন আমরা কি করব, এই পাতার 90%, 80 to 90%, এই যে ডালটাকে আমি সায়ন হিসাবে নিতে চাই, এই ডালটার সবকটা পাতা 80 to 90% কেটে দেবো। দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। দেখুন এই যে 80 to 90% কেটে দিচ্ছি। দেখুন দেখুন এইটা এখন ডিফলিয়েট করা হয়ে গেল, এই ডালটার ডিফলিয়েশন কমপ্লিট হলো। এইবারে এই ডালটাতে অন্যান্য ডালের তুলনায় অনেক তাড়াতাড়ি পাতা বেরোতে শুরু করবে। প্রথমে পত্রমুকুল, তারপরে সেখান থেকে পাতা বেরোবে, নবপল্লব বেরিয়ে যাবে। তো এই রকম ভাবে আপনারা সায়ন প্রিপেয়ার করতে পারেন। যদি আপনি টার্মিনাল ব্রাঞ্চই গ্রাফট করতে চান এবং আপনার একটাও টার্মিনাল ব্রাঞ্চ এখন প্রিপেয়ার নয়, কিন্তু আপনি খুব তাড়াতাড়ি চান, তাহলে
এই পদ্ধতিতে আপনাকে পাতাগুলোকে কেটে দিতে হবে। তাহলে কিছুদিনের মধ্যেই দেখবেন এই জায়গাটা ফুলে গেছে, বড় হতে শুরু হয়েছে। 4 থেকে 5 দিন বা 1 সপ্তাহ পরই দেখবেন ফুলে গেছে, বেরোতে শুরু হয়েছে। সেই সময় আপনি এটাকে সায়ন হিসাবে গ্রহণ করতে পারেন। এইবারে কিছু ছবি আপনাদেরকে আমি দেখাচ্ছি কোনটা আইডিয়াল সায়ন যদি আপনি টার্মিনাল ব্রাঞ্চ নেন। অনেকে জিজ্ঞেস করবেন, দাদা একটুখানি মুখ বেরিয়েছে করব, এতটা মুখ বেরিয়ে গেছে করব, একটু কম মুখ বেরিয়েছে করব, অনেকে অনেক প্রশ্ন করবেন। আমি আইডিয়াল ছবি শেয়ার করছি, কোনটা আইডিয়াল, কতটা এই যে মুকুলটা, এই মুকুলটা কতটা বেরোলে সেটা আইডিয়াল, আর কতটা বেরিয়ে গেলে আর এটাকে সায়ন হিসাবে নেওয়া যাবে না, সেটা আমি এই ছবির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি আপনারা তলার ডালটা করেন, সেকেন্ড টার্মিনাল করেন, তাহলে এইসবের কোনো প্রশ্নই নেই, যে কোনো সময় নিতে পারেন, গ্রাফট করুন, হবে। তো এই গেল সায়ন প্রিপারেশন, যে ডালটাতে এখনো পর্যন্ত পত্রমুকুল দেখা যাচ্ছে না, সেটাকে খুব তাড়াতাড়ি অ্যাজ এ সায়ন তৈরি করার উপায়। পরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে এসেছি, রুট স্টক। রুট স্টক সিলেকশনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ। আমাদের রুট স্টক সিলেকশনের উপরই কিন্তু গাছের সারাটা জীবন নির্ভর করে। গ্রাফট আপনার সাকসেসও হয়ে যায়, তাহলেও সেই গ্রাফটা বাড়বে কি বাড়বে না, কতটা বাড়বে, ভিগোরাস গ্রোথ দেখাবে না দেখাবে না, ছোট থাকবে না বড় থাকবে, সাইড ওয়াইজ বাড়বে না উপর দিকে বাড়বে, কিরকম বাড়বে, আপনি আলট্রা হাই ডেন্সিটিতে চাষ করার জন্য রুটস্টক ব্যবহার করছেন না নর্মাল রুটস্টক আপনি এমনি প্লান্টেশনের জন্য ব্যবহার করছেন, সবকিছুই কিন্তু রুটস্টকের উপর ডিপেন্ড করে। তাই রুটস্টক খুব গুরুত্বপূর্ণ। কোন রুটস্টক ব্যবহার করব, কোন ভ্যারাইটি ভালো, সেগুলো বলার আগে রুটস্টকের কিছু ক্যারেক্টার বলে দিই, যেটা থাকা দরকার, যেটা দেখে আপনারা রুটস্টকটাকে সিলেক্ট করতে পারেন যে এটা আমার গ্রাফট উপযোগী রুটস্টক কিনা। দেখুন, প্রথমেই বলে দিই, রুটস্টকের বয়স অন্তত 2 বছর বয়স হতে হবে। এখানে অন্তত কথাটা ঠিক নয়, তার কারণ যারা নতুন করছেন তারা 2 বছরের পুরনো রুটস্টকই নেবেন, 4-5 বছরের রুটস্টক নেবেন না। আমি গ্রাফটিং টেকনিকের সময় সব দেখাবো আপনাদেরকে, সব ধরনের গ্রাফটিং, এপিকটাইল অর্থাৎ স্টোন গ্রাফটিং, বীজ থেকে সদ্য ডাল বেরোলো সেখানে কি করে গ্রাফট করবেন, এত মোটা গাছে কি করে গ্রাফট করবেন, এত মোটা গাছকে নতুন করে কেটে সেটাতে ডাল বেরোলো সেটাতে কি করে গ্রাফট করবেন, গুটি কলম সব দেখাবো। কিন্তু আইডিয়ালি কমার্শিয়ালি যে ধরনের গ্রাফট করে থাকি আমরা, সায়েন্টিস্টরা করেন বিভিন্ন রিসার্চ স্টেশনে, সেটা এই 2 বছরের পুরনো রুটস্টকে 2 বছরের পুরনো রুটস্টক নেবেন এবং দেখবেন রুটস্টকটাতে কোনো ডিজিজ আছে কিনা, প্রথম। দ্বিতীয় কথা, রুটস্টকটা এরকম সোজা কিনা, বাঁকা টেরা কোন রকম রুটস্টক নেওয়া যাবে না। যার গোড়া শক্ত তার মাথা শক্ত, যার গোড়া নড়বড়ে তার মাথা কোনোদিনও শক্ত হতে পারে না, তার মাথাও নড়বড়ে হবে। তাই রুটস্টকের এই গোড়ার অংশটা অন্তত এই গোড়ার 50 সেন্টিমিটার অংশ যেন সোজা থাকে। এইবারে পরের পয়েন্ট, কোন জায়গাতে আমরা গ্রাফট করব। বিভিন্ন আর্টিকেল পড়ে আমি দেখেছি ওনারা বলছেন 20 থেকে 30 সেন্টিমিটারের মধ্যে, অর্থাৎ এইটা যদি রুট লেভেল অর্থাৎ সয়েল লেভেল হয়, এটা রুটস্টকের, এটার 20 থেকে 30 সেন্টিমিটার, অর্থাৎ এই সব জায়গাতে 20 থেকে 30 সেন্টিমিটার এই সব জায়গাতে আইডিয়ালি আমরা গ্রাফট করে থাকি। তার তলায় পাতা থাকুক না থাকুক জানার দরকার নেই, আমরা 20 থেকে 30 সেন্টিমিটার, যদি তলায় পাতা থাকে কোনো অসুবিধা নেই, পাতা কাটার দরকার নেই, যদি পাতা না থাকে তাহলেও চলবে। যেমন এই ডালটাতে এইখানে দেখতে পাচ্ছেন, এই রুটস্টকটাতে আমি যদি এইখানে গ্রাফট করি তাহলে তলাতে কোনো পাতা থাকবে না, তাতে কোনো অসুবিধা নেই। তার কারণ এই অংশটাতে, এই যে ব্রাউন হয়ে যাওয়া অংশটাতে অলরেডি স্টোরড কার্বোহাইড্রেট অর্থাৎ সঞ্চিত খাদ্য রয়েছে। তাহলে গাছের বয়স 2 বছর হতে হবে। নতুনদের জন্য 2 বছর থেকে 3 বছরের পুরনো গাছ, 2 বছরের সবচেয়ে ভালো, 2 বছরের গাছ। আর যারা এক্সপিরিয়েন্স তাদের জন্য বিভিন্ন গ্রাফটিং টেকনিকের জন্য বিভিন্ন ধরনের, বিভিন্ন এজের, বিভিন্ন বয়সের রুটস্টক ব্যবহার করা হয়, সেটা তো আমি পরে দেখাবো। আইডিয়ালটা এখন বলে দিচ্ছি। রুটস্টকের একটা লিস্ট আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, পলি এমব্রায়োনিক এবং মোনো এমব্রায়োনিক। আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পলি এমব্রায়োনিক এবং মোনো এমব্রায়োনিক। এবারে বলি, পলি এমব্রায়োনিক এবং মোনো এমব্রায়োনিক মানে কি, কোনটা আমরা চুজ করব, কোন কোন ক্ষেত্রে কোনটা উপযোগী, কোন রুটস্টকটা উপযোগী। এইখানে বলে রাখি, পলি এমব্রায়োনিক মানে কি, পলি মানে মাল্টিপল বা একের অধিক, এমব্রায়ো অর্থাৎ ভ্রূণ
থাকে, যে বীজে একের বেশি ভ্রূণ থাকে, অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে যে বীজ পুঁতলে মাটি থেকে দুটো বা তিনটে ডাল বেরোয়, বা মাটি থেকে তিনটে বা চারটে বা দুটো শুট বেরোচ্ছে, সেটা পলিএমব্রায়োনিক। যে বীজ পুঁতলে একটাই ডাল বেরোচ্ছে, একটাই গাছ বেরোচ্ছে সেটা থেকে, সেটা মোনোএমব্রায়োনিক। মোনো মানে এক, এমব্রায়ো মানে জানেন ভ্রূণ, তো একটাই ভ্রূণ থাকবে, সেটা মোনোএমব্রায়োনিক। এইবারে গ্রাফটিং এর সাথে সম্পর্কটা কি, কেন এটা গুরুত্বপূর্ণ? বীজ পোতার পরে যেখান থেকে তিনটে চারটে পাঁচটা দুটো ডাল বেরোচ্ছে, সেই সমস্ত ভ্যারাইটি গুলোতে যদি আমরা গ্রাফট করি, তাহলে সেই গাছ কখনো এক্সট্রিম গ্রোথ দেখাবে না, আপরাইট পজিশনে উপরের দিকে প্রচুর বেড়ে যাবে না, সেই গাছের হাইট সবসময় লিমিটেড থাকবে পলিএমব্রায়োনিকে গ্রাফট করলে। তাহলে এর সিগনিফিকেন্স কি হলো? আলট্রা হাই ডেন্সিটি, খুব কম ডিস্টেন্সে যার জায়গা কম তারা চাষ করতে চাইলে অবশ্যই পলিএমব্রায়োনিক রুটস্টক ইউজ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ রুটস্টক অলুর, পলিএমব্রায়োনিকে আমরা জানি। মোনোএমব্রায়োনিক কখন ইউজ করব? দেখা গেছে মোনোএমব্রায়োনিকে কিন্তু ডিজিজ রেজিস্টেন্সি পাওয়ার বেশি, সল্ট টলারেন্ট পাওয়ার বেশি, অর্থাৎ নোনা আবহাওয়া, নোনা মাটি মোনোএমব্রায়োনিক রুটস্টক একটু বেশি সইতে পারে। সেই সমস্ত রুটস্টক আমরা কোথায় ইউজ করব? আমার মতো জায়গাতে, যেখানে মোটামুটি জায়গা আছে, এই জায়গাতে একটু নোনা ওয়েদার, সমুদ্র উপকূলবর্তী এরিয়া, এইসব জায়গাতে আমরা মোনোএমব্রায়োনিক ইউজ করব। তাকে আমরা বিশেষভাবে ট্রেন প্রুন করে ছোট রাখবো গাছকে। আর পলিএমব্রায়োনিক যদি আমি যা কমার্শিয়ালি করতাম, তাহলে অবশ্যই এবং অবশ্যই চোখ বন্ধ করে আমি পলিএমব্রায়োনিক রুটস্টক সিলেক্ট করতাম। কারাবাও খুব একটা ভালো রুটস্টক পলিএমব্রায়োনিকের মধ্যে, অলুর আমাদের ইন্ডিয়ার খুব ভালো রুটস্টক, সাগরিকা সিআইএসএইচ থেকে সিলেক্ট করা একটা নতুন রুটস্টক, যেটা সবচেয়ে বেশি নুন সইতে পারে। নোনা ওয়েদার শুধু নয়, নোনা জল, নোনা মাটিও সইতে পারে, ক্লে সয়েল অর্থাৎ এঁটেল মাটিও সইতে পারে। তাই পলিএমব্রায়োনিক যারা চাষ করতে চান, যারা হাই ডেন্সিটিতে ফার্মিং করতে চান, তাদের জন্য একান্তভাবে গুরুত্বপূর্ণ, তাদেরকে পলিএমব্রায়োনিক রুটস্টকের ওপরই গ্রাফট করতে হবে। আপনি যদি এই উদ্দেশ্য নিয়ে বিভিন্ন জায়গায় গাছ লাগান, যে এই জায়গাটা ফাঁকা রয়েছে, জমিটা ফাঁকা রয়েছে, একটা আম গাছ লাগিয়ে দিই, পাখি পকলাও খাবে, মানুষজনও খাবে, নিজের জন্য সেরকম কিছু নয়, ওকে বেঁচে থাকতে হবে, ওকে বেড়ে উঠতে হবে, কোনো কেয়ার নেব না, সেক্ষেত্রে কিন্তু মোনোএমব্রায়োনিকই বেশি ভালো, কারণ মোনোএমব্রায়োনিকের ডিজিজ রেজিস্টেন্সি পাওয়ার পলিএমব্রায়োনিকের থেকে বেশি। এখানে আরেকবার আপনারা দেখতে পাচ্ছেন, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিন, বিভিন্ন পলিএমব্রায়োনিক এবং মোনোএমব্রায়োনিকের ছবি আমি দিয়েছি, লিস্ট দিয়ে দিয়েছি, আপনারা সিলেক্ট করতে পারেন। কিছু ভালো রুটস্টকের নাম বলছি, নির্বিশেষে পলি এবং মোনোএমব্রায়োনিক সেই রুটস্টক গুলো আমি জেনারেলি ইউজ করে থাকি। 1 অলুর, 2 কুরাক্কাম, 3 13-3, 4 13-1, 5 সাগরিকা, খুব কম, যদিও এখনো সিআইএসএস থেকে সেভাবে রিলিজ করা হয়নি, তবে কিছু গাছ আমি পেয়েছিলাম। নামডকমাই খুব ভালো রুটস্টক, এছাড়া সাবরি বলে একটা ভ্যারাইটি, খুব ভালো রুটস্টক। এই রুটস্টক গুলো আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আপনারা প্রশ্ন করবেন, দাদা এই সমস্ত রুটস্টক আমরা কোথায় পাবো? আমরা যে কোনো একটা রুটস্টক, হ্যাঁ অবশ্যই রুটস্টক সিলেকশন তাদেরই করা দরকার। আমি চাষিদের জন্যই বলছি, চাষিদের জন্যই করা দরকার, যারা কমার্শিয়ালি করছেন তাদের জন্য। আপনি যদি হোম গ্রোনার হন, শৌখিন কিছু না করে মোটামুটি রকম ভাবে একটা গাছ বাগান করতে চান, তাহলে আপনাকে পলি মোনো কিছু সিলেক্ট করতে হবে না। আম খাবেন, বীজ ফেলবেন, চারা বেরোবে, গ্রাফট করবেন, সোজা কথা। তাই রুটস্টক সিলেকশনটা গুরুত্বপূর্ণ। আপনার জায়গা কম থাকলে আপনাকে পলিএমব্রায়োনিকই চুজ করতে হবে। এই গেল রুটস্টকের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমি বললাম, রুটস্টকের কিছু গুরুত্ব আমি বললাম। রুটস্টক সিলেকশন গ্রাফটিং এর জন্য খুব ক্রুশিয়াল। আমি জানি এখানে অনেকে প্রশ্ন করছেন, দাদা আমার 30 সেন্টিমিটার উপরে তো ব্রাউন হয়ে গেছে, ব্রাউন জায়গায় কি করব? দাদা আমার তো 40 সেন্টিমিটার উপরে সবুজ আছে, 40-এ করে দেবো। দাদা আমার তো 50 সেন্টিমিটার অব্দি ব্রাউন হয়ে গেছে, 60 সেন্টিমিটারে করবো। আমি আইডিয়াল বলেছি 20 থেকে 30 সেন্টিমিটারের মধ্যে গ্রাফট করতে।
দেখবেন সায়নের থিকনেস, সায়নটা যদি পেন্সিলের মতো মোটা হয় তাহলে আপনার রুট স্টকের যে অংশটা পেন্সিলের মতো মোটা সেই অংশে আপনাকে সিলেক্ট করতে হবে গ্রাফটিং এর জন্য। কোন জায়গা কাটবেন, কিভাবে কাটবেন, কোন পোর্শন কাটবেন। যদি 20 থেকে 30 সেন্টিমিটারের মধ্যে সবুজ অংশ না থাকে, ব্রাউন অংশ থাকে, ব্রাউনের অংশে কি করে কাট লাগাবেন, এই সবুজ অংশ থাকলে তাতে কি করে কাট লাগাবেন, সব দেখাবো। শুধু তাই নয়, আমি আপনাদেরকে এপিকটাইল গ্রাফটও দেখাবো। এপিকটাইল, হাইপোকটাইল। এপিকটাইল কথার অর্থ হচ্ছে যখন বীজ থেকে একটা স্টক বেরোচ্ছে, অর্থাৎ গাছ বেরোচ্ছে, খুব সহজ ভাষায় বলছি, গাছ বেরোচ্ছে, বীজপত্র দুটো খুলবে, সেখান থেকে পাতা বেরোবে। এই যে বীজপত্র খুলছে, ওই বীজপত্র খোলা অবধি ভ্রূণ থেকে যে স্টকটা ওই বীজপত্র খোলা অবধি এসছে, অর্থাৎ এই অংশটা দেখুন এখান থেকে পাতা হওয়া শুরু হয়েছে, এই অংশটা বীজপত্র খোলার আগে এই অংশের গ্রাফটকে এপিকটাইল গ্রাফট বলা হয়ে থাকে, যেটাকে খুব সহজ ভাষাতে স্টোন গ্রাফট বলে আপনারা চেনেন। বীজ ফেলেছেন, বীজ থেকে সদ্য ডাল বেরোচ্ছে, গাছ বেরোচ্ছে, সেটাতে গ্রাফট করে দিন, এটাকে এপিকটাইল গ্রাফট বলে থাকে। আমি সেটাও শেখাবো, যদিও সেটা বিগিনার ফ্রেন্ডলি নয়, তাও আমি শেখাবো। তার কারণ এপিকটাইল গ্রাফটও বহু দেশে প্রচলিত এবং খুব ভালো রেজাল্ট দেখায়। আমি পেয়েছি ভালো রেজাল্ট, কিন্তু ওটা একটু টেকনিক সেন্সিটিভ, একটু বেশি চাপ দিলে, একটু কম চাপ দিলে নষ্ট হয়ে যেতে পারে, বেশি চাপ দিলে নষ্ট হয়ে যেতে পারে। তো সেটা আমি বলবো আস্তে আস্তে, ওটা গ্রাফটিং টেকনিক যখন দেখাবো প্র্যাকটিক্যাল তখন আমি দেখাবো। আপাতত আমি কিছু ক্যারেক্টারিস্টিক্স বললাম রুট স্টকের, এগুলো মাথায় রাখবেন, তাহলেই হবে। এর বাইরে আর কিচ্ছু আপনাকে মাথায় রাখতে হবে না। অবশ্যই এবং অবশ্যই রুট স্টক গুলোকে হেলদি হতে হবে, এরকম হেলদি গাছ, লম্বা গাছ হতে হবে। হেলদি না হলে সেই গাছে খুব একটা ভালো গ্রাফট হয় না। আর একটা এখানে কথা মনে পড়লো, বলে রাখা ভালো, রুট স্টকের যত্ন ম্যাক্সিমাম মানুষই নেন না। মানে আম খেয়ে ফেলে দিল প্রাচীরের ধারে, ওটা কোনো জায়গায় ফেলে দিল, সেখানে পড়ে রইলো, এত আঁটি পড়ে রইলো, সেইখান থেকে বড় বড় লম্বা লম্বা গাছ উঠলো। সেটা কি আদৌ গ্রাফটিং এর জন্য ভালো? না, সেটা গ্রাফটিং এর জন্য ভালো নয়। কারণটা একটু বলে দেবো, এখানে এক্সপ্লেন করে দেবো। অন্ধকারে থাকা গাছের গ্রোথ বেশি হয় ইন টার্মস অফ হাইট অনলি, শুধুমাত্র লম্বাতে বেড়ে যায়। কেন? সূর্যের আলোর সন্ধানে, অর্থাৎ তাদের ফটোট্রপিক মুভমেন্ট অনেক বেশি হয়। ঘরের ভেতরে মানি প্ল্যান্ট লাগলে সেটা বাইরের দিকে, জানলার দিকে যাওয়ার প্রবণতা দেখা যায়, এটাকে ফটোট্রপিক গ্রোথ বলা হয়, ফটোট্রপিক মুভমেন্ট বলা হয়। এই যে পজিটিভ ফটোট্রপিজম গাছের উপরে দেখায় এবং নেগেটিভ ফটোট্রপিজম গাছের শিকড়ে, অর্থাৎ আলোর বিপরীতে গ্রোথ সেটা শিকড়ের হয় নিচের দিকে, সেটা নেগেটিভ ফটোট্রপিজম, উপরের দিকে গ্রোথ এটা পজিটিভ ফটোট্রপিজম। এবারে যখন অন্ধকারে কোনো রুট স্টক পড়ে আছে, সেটা ঢেঙা ঢেঙা হয়ে গেছে, আপনি ভাবছেন এই যত লম্বা রুট স্টক হয়ে গেছে 30 সেন্টিমিটারের মধ্যে করে দিন, সেটা কিন্তু ভালো রুট স্টক হবে না, তার গোড়া শক্ত নয়। তার কারণটা হচ্ছে যখন গাছে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে, যখন গাছে এক্সেসিভ ফটোট্রপিক মুভমেন্ট হবে, তখন গাছের সেল ডিভিশন হবে না, অর্থাৎ কোষের পরিমাণ বাড়বে না, কোষটা শুধু লম্বায় বেড়ে যাবে। অর্থাৎ এইটুকু অংশে যদি 1 লক্ষ কোষ থাকে, সেই কোষটা লম্বা হয়ে এত বড় হয়ে গেল, এই অংশটাতেও 1 লক্ষ কোষ আছে। এবার বলুন এই অংশটা শক্ত বেশি হবে না এই সেলগুলো, এই কোষগুলো এত লম্বা লম্বা হয়ে ঢাঙা ঢাঙা এত বড় হয়ে গেল, সেই জায়গাতে বেশি শক্তি হবে? অবশ্যই এই ছোট জায়গাটাতে এটা স্ট্রং অনেক বেশি হবে। সেই একই পরিমাণ কোষ, কোষের সংখ্যা তো বাড়েনি, একই পরিমাণ কোষ শুধু লম্বা হয়ে গেছে। অর্থাৎ হাইপারট্রফি, সেল হাইপারট্রফি, সেলের লম্বাতে বেড়ে যাওয়াকে সেল হাইপারট্রফি বলা হয়। এই যে সেল হাইপারট্রফি ডিউ টু excessive positive phototropism because of excessive oxygen synthesis। অন্ধকারে গাছ থাকলে সূর্যের দিকে যেতে চাইবে বেশি পরিমাণে, তাতে বেশি পরিমাণে অক্সিজেন আসবে, বেশি পরিমাণে অক্সিজেন এলে সে সেলের লম্বাতে বৃদ্ধি করাতে সাহায্য করবে, নাকি সেলকে বাড়াতে সাহায্য কোনোদিনও করবে না। অর্থাৎ সেলের সংখ্যা একই থাকবে, সেল শুধু লম্বায় বড় হবে। তাই সেই গাছগুলোর খুব সহজেই একটা প্রবণতা দেখা যায় শুয়ে পড়া বা বেন্ড হয়ে যাওয়া, কারণ এই জায়গাতে যতটুকু সেল থাকা দরকার তার তো নেই, সে এইটুকু জায়গার সেলকে এত লম্বা শুধু করে দিয়েছে, শুধু লম্বায় বাড়িয়ে দিয়েছে, তাই তার কোনো ভারসাম্য রক্ষা করার ক্ষমতা নিজের
থাকবে না। তাই নার্সারি থেকেও এই একই কথা একটু বলে দিই ছোট্ট করে, নার্সারি থেকে যখন গাছ কিনবেন দেখবেন নার্সারিতে এক জায়গায় ঠাসাঠাসি করে গাছ আছে, এত বড় বড় গাছ। আপনি সেই গাছটা বাড়িতে এনে লাগালেন, বহু লোকের সাথে হয়েছে, আপনারা মিলিয়ে নেবেন। বাড়িতে এনে লাগিয়েছেন, দেখো নার্সারি থেকে মাত্র 100 টাকাতে 6 ফুট গাছ দিয়ে দিয়েছে, খুব খুশি হয়ে লাগিয়ে দিলেন। না তো সেই গাছ গ্রোথ নিল, আর না তো সেই গাছে ফল ফুল ধরলো 2-3 বছরের আগে। গামোসিস হচ্ছে, গামোসিস হবেই, যখনই বাঁকবে, যেখানে স্ট্রেস চলে আসবে সেখানে গামোসিস হবে, ফাঙ্গাস লাগবে, কারণ স্ট্রেস আসা মানে এই জায়গাটা ফাটবে, আর এই জায়গাটা ফাটলেই সেই জায়গাতে গামোসিস হওয়া শুরু হবে। তাই নার্সারি থেকে ওই গাদাগাদি করে রাখা গাছ, লম্বা লম্বা হয়ে গেছে, ওগুলো কিন্তু হেলদি গাছ নয়, ওগুলো আনহেলদি বড় গাছ। তাই সেই সমস্ত গাছ সংগ্রহ করবেন না। তো যাই হোক, সেটা নিয়ে অন্যদিন ভিডিও করব। তো রুট স্টকের ব্যাপারে কিছু কথা বলার ছিল, বললাম আপনাদেরকে। এবারে আমরা পরের পয়েন্টে চলে আসবো। পরের পয়েন্টে আমি চলে এসেছি সিজন, অর্থাৎ কোন ঋতুতে কোন সিজনে গ্রাফট করতে হয়, কোন সিজনে গ্রাফট করলে, কোন ঋতুতে কোন মাসে গ্রাফট করলে সবচেয়ে ভালো গ্রাফট সাকসেস হতে দেখা যায়। সায়েন্টিফিক্যালি অনেক আর্টিকেল আমি দেখেছি, অনেক আর্টিকেলের জিস্ট করে যদি এক লাইনে বলতে হয়, তাহলে আমি বলতে পারি যে যারা রেগুলার গ্রাফট করেন, নর্মাল গ্রাফট করেন, যাদের কোনো ফার্মিং এর ব্যাপার নেই, যাদের নার্সারি নেই, যারা নর্মাল গ্রাফট করেন, তাদের জন্য সবচেয়ে ভালো সময় গ্রাফট করার মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। মে থেকে অক্টোবর এই টাইমটাতে গ্রাফট সাকসেস রেট সবচেয়ে বেশি হয়। শুধু সাকসেস রেট সবচেয়ে বেশি নয়, এই সময় যদি আপনি গ্রাফট করেন তাহলে গ্রাফট সাকসেস হওয়ার পরে তার থেকে যে নতুন বার্ড বেরোবে, নতুন শুট বেরোবে, সেটাও কিন্তু সবচেয়ে বেশি বাড়তে দেখা গেছে। আপনি ডিসেম্বরেও গ্রাফট করতে পারেন, আপনি নভেম্বরেও গ্রাফট করতে পারেন, জানুয়ারিতেও করতে পারেন, ফেব্রুয়ারিতেও করতে পারেন, বছরের যে কোনো সময় গ্রাফট করতে পারেন। ইভেন গুজরাটের বহু জায়গাতে, উত্তরপ্রদেশেরও বহু জায়গাতে ওরা ডিসেম্বর জানুয়ারিতেও গ্রাফট করেন, তো করতে পারেন। কিন্তু শুট গ্রোথ অর্থাৎ গ্রাফটিং এর পরে, এই যে গ্রাফট করেছি, গ্রাফটের পরে যে ডালটা বেরিয়েছে, এই ডালটা কিন্তু আর বাড়বে না, ও জাস্ট একটুখানি বেরিয়ে রয়ে যাবে। যদি একদম ঠান্ডা পড়ে যায়, বাতাসের আর্দ্রতা অনেকটা কমে যায়, তাহলে কিন্তু এই ডালটা, এই শুটটা, নতুন শুটটা বাড়বে না, বেরিয়ে রয়ে যাবে। ওটা বাড়তে বাড়তে আবার পরের সিজন চলে আসবে, বা 3-4 মাস আপনাকে অপেক্ষা করতে হবে। কিন্তু মে থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত যদি আপনি গ্রাফট করেন, তাহলে কিন্তু শুট গ্রোথ সবচেয়ে বেশি হয় এবং সাকসেস রেটও অনেক বেশি। তাই যদি রেকমেন্ডেড আপনি মাস ধরে চলতে চান বা ঋতু ধরে চলতে চান, তাহলে আমি বলবো বর্ষা এবং গ্রীষ্মকালে গ্রাফটিং সাকসেস রেট অনেক বেশি। যদিও বর্ষাকালে কিছুটা প্রবলেম আছে, আপনাকে সেটা নিয়ে আমি বলবো, কিন্তু ইন জেনারেল গ্রীষ্ম এবং বর্ষাকালে গ্রাফটিং সাকসেস রেট এবং শুট গ্রোথ সবচেয়ে বেশি হতে দেখা গেছে। কিন্তু আমি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসেও গ্রাফট করি, সেখানেও আমি সাকসেসফুল হই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি দেখতে পাই পাতা বেরোচ্ছে, পাতা বেরিয়ে রয়ে যাচ্ছে, খুব একটা বেশি বাড়ছে না, সেই আবার গরমের সময় বাড়া শুরু হচ্ছে পুনরায়। তাই আপনারা যারা বিগিনারদের জন্য বলবো যে আপনারা মে মাস থেকে অক্টোবর পর্যন্ত, নভেম্বর পর্যন্ত গ্রাফট করবেন, তারপরে আর যাওয়ার দরকার নেই, ওই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে করার দরকার নেই। এই গেল সিজন, এই সিজনে আপনারা গ্রাফট করবেন, আইডিয়াল সিজন গ্রাফটিং এর জন্য। নেক্সট পয়েন্টে আমরা বলবো টেম্পারেচারের ক্ষেত্রে আমি একটু বলে দিতে পারি, মোটামুটি রকম ভাবে 28 ডিগ্রির ওপরে, 28 ডিগ্রি থেকে 38-40 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচারই গ্রাফটিং এর খুব উপযোগী টেম্পারেচার। কিন্তু টেম্পারেচার যখন মোটামুটি রকম ভাবে 28 থেকে 35-এর মধ্যে থাকবে, তখন আপনাকে বিশেষ কিছু সাবধানতা নিতে হবে না, এমনি একটু সেট দিলেন, যা করেন নর্মাল গ্রাফটিং আমি দেখাবো পরে। কিন্তু যখনই টেম্পারেচার 35 ছাড়িয়ে যাবে, 38, 39, 40, 41, 42-এ চলে যাবে, তখনই কিন্তু আপনাকে একটা এক্সট্রা শেডিং দিতে হবে ডাইরেক্ট সানলাইটের হাত থেকে গ্রাফটকে বাঁচানোর জন্য। তাই টেম্পারেচার, অপটিমাল টেম্পারেচার ফর গ্রাফটিং যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো 28 থেকে 35-37 ডিগ্রি টেম্পারেচারে গ্রাফটিং খুব ভালো হয়।
বাতাসের আর্দ্রতার ব্যাপারটা যদি বলে দিই, তাহলে আর্দ্রতার পরিমাণ অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ যত যত কমবে তত গ্রাফটিং সাকসেস রেট কমবে। জলীয় বাষ্পর পরিমাণ বাতাসে যথেষ্ট থাকতে হবে, তাহলেই কিন্তু গ্রাফট সাকসেস রেটও বাড়বে। অর্থাৎ শীতকালে জলীয় বাষ্পর পরিমাণ অনেক কমে যায়, তাই শীতকালে গ্রাফটিং সাকসেস হওয়াটা একটু মুশকিল, কিন্তু করা হয়, অনেক জায়গায় করে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে অনেকে করতে পারেন, যেমন আমি এখন এখানে করতে পারি, আমার আশেপাশে সমুদ্র আছে, জলীয় বাষ্প থাকে এখানে, মোটামুটি শীতকালটাতেও থাকে, কিছুটা হলেও থাকে। তাই জলীয় বাষ্পের পরিমাণ, হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, আরো স্পেসিফিক্যালি বললে রিলেটিভ হিউমিডিটি যত হাই হবে তত গ্রাফটিং সাকসেস রেট বাড়বে, রিলেটিভ হিউমিডিটি যত কম হবে গ্রাফটিং সাকসেস রেট তত কমে যাবে। তাহলে টেম্পারেচার, সিজন এই দুটোকে কম্বাইন করলে এক কথায় বলা যেতে পারে গরমকাল এবং বর্ষাকালে আপনারা গ্রাফট করবেন। মে মাস থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত আপনারা গ্রাফট করবেন, তারপরেও করতে পারেন নিজের শেখার জন্য, চেষ্টার জন্য, কিন্তু এটা আইডিয়াল। পরের পয়েন্ট, গ্রাফট সাকসেস পার্সেন্টেজ। গ্রাফট সাকসেস পার্সেন্টেজে আমি বলতে পারি বহু ভ্যারাইটি আছে, যে ভ্যারাইটি গুলোর সাকসেস রেট আপ টু 100%, 98, 99, 100%। আবার বহু ভ্যারাইটি আছে যেগুলো গ্রাফটিং সাকসেস রেট খুব কম, যেরকম 10%, 20%, 15%, 30% এরকম। সাকসেস রেট আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি হতে দেখা গেছে মল্লিকাতে, বহু আমের হতে পারে, যেগুলো স্টাডি করা হয়েছে তার মধ্যে মল্লিকাতে সবচেয়ে বেশি দেখা গেছে। আমি আমার নিজের কিছু রেকমেন্ডেশন বলছি, মল্লিকা, অম্বিকা, এইগুলোর অরুণিকা, অর্ক উদয়, অর্ক সুপ্রভাত, অর্ক নীলাচল কেশরী, সনপরি, এগুলোর গ্রাফটিং সাকসেস রেট কিন্তু খুব হাই। এগুলো যারা বিগিনার, যারা নতুন নতুন গ্রাফট করবেন, তাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আমরা কোন ভ্যারাইটি নিয়ে গ্রাফট করছি। আপনি যদি প্রথম গ্রাফট করছেন আর ভাবছেন যে আপনি কোহিতুর গ্রাফট করবেন, তাহলে কিন্তু হবে না। কোহিতুর গ্রাফটিং সাকসেস রেট মোটামুটি রকম ভাবে 20 to 40% এর মধ্যে, মানে 100টা আপনি যদি গ্রাফট করেন মাত্র 20টা সেখান থেকে বাঁচবে, সাকসেস হবে। তাই কোহিতুর টহিতুর দিয়ে চেষ্টা করবেন না, মল্লিকা দিয়ে করুন। আম্রপালিরও গ্রাফটিং সাকসেস রেট খুব একটা হাই নয়, তবে হাই 70%, আপ টু 70%, 80% চলে যাবে আম্রপালি। তবে মল্লিকা দিয়ে আপনারা চেষ্টা করুন, ল্যাংড়া দিয়ে আপনারা চেষ্টা করুন, অম্বিকা দিয়ে আপনারা চেষ্টা করুন। বিদেশি আমের মধ্যে মহাচানক খুব ভালো গ্রাফট হয়, বেশিরভাগ থাই ভ্যারাইটি খুব ভালো গ্রাফট সাকসেস হয়, তাইওয়ানের ভ্যারাইটিও সাকসেসফুল হতে দেখা যায়। একটা স্টাডিতে দেখা গেছে, যদিও এর কোনো ডাইরেক্ট প্রভাব দেখা যায় না, তবে একটা স্টাডিতে দেখা গেছে পলিএমব্রায়োনিকের থেকে মনোএমব্রায়োনিকের গ্রাফটিং সাকসেস রেট অনেক বেশি। রুট স্টকের কথা বলছি না, আমি সায়নের কথা বলছি। যে সায়নটা আপনি গ্রাফট করছেন সেই ভ্যারাইটিটা যদি মনোএমব্রায়োনিক হয়ে থাকে, তাহলে তার গ্রাফটিং সাকসেস রেট একটু বেশি কম্পেয়ার টু পলিএমব্রায়োনিক। যেমন পলিএমব্রায়োনিকের মধ্যে আপনারা জানেন কারাবাও আছে, কাটিমন আছে, এগুলো পলিএমব্রায়োনিক। তো এই পলিএমব্রায়োনিক গুলো গ্রাফটিং সাকসেস রেট মনোএমব্রায়োনিক থেকে একটু কম। তো যারা নতুন নতুন গ্রাফট করছেন, আপনারা মহাচানক চুজ করতে পারেন, আপনারা অম্বিকা চুজ করতে পারেন, আপনারা মল্লিকা চুজ করতে পারেন। শেখার জন্য সবচেয়ে ভালো রেজাল্ট হয় মল্লিকা গাছ কিনে আনুন। নিজে যদি শিখতে চান একটা মল্লিকা গাছ কিনে আনুন, সেখান থেকে ডাল কাটুন, আমি যেভাবে বললাম আরো বলবো সামনে, তো সেইভাবে গ্রাফট করুন, দেখবেন অনেক সাকসেসফুল। আর প্রথম দিকে যদি আপনারা সাকসেসফুল হন, আপনারা মোটিভেটেড থাকবেন, আপনাদের করার ইচ্ছাটা বজায় থাকবে। প্রথম দিকে যদি আপনারা টহিদুরে চলে যান, তাহলে আপনাদের জন্যই সেটা খারাপ। প্রথম থেকে যদি গ্রাফট ফেল হতে শুরু করে, আপনাদের মন ভেঙে যাবে। তাই এটাও মাথায় রাখতে হবে, গ্রাফটিং সাকসেস পার্সেন্টেজটা ডিপেন্ড করে ভ্যারাইটির ওপর, ভ্যারাইটি টু ভ্যারাইটি ওপর ডিপেন্ড করে। একটা খুব সহজ ভ্যারাইটি, ইন্ডিজেনাস ভ্যারাইটি, পুরনো ভ্যারাইটি চুজ করুন আপনার প্রথম গ্রাফটিং এর জন্য। পরের পয়েন্টে চলে এসেছি, সাকসেস রেট ফর ডিফারেন্ট কাইন্ড অফ রুট স্টক সায়ন কম্বিনেশন। অর্থাৎ আমের সাকসেস রেট, গ্রাফটিং এর সাকসেস রেটটা বিভিন্ন ধরনের কম্বিনেশনের উপর ডিপেন্ড করে। কম্বিনেশন মানে একটা নির্দিষ্ট রুট স্টকের উপরে একটা নির্দিষ্ট সায়ন আমি গ্রাফট করছি, তার কম্বিনেশনটা, এই যে রুট স্টক এবং সায়ন, কোন সায়ন নিচ্ছি, কোন রুট স্টক নিচ্ছি, সেই কম্বিনেশনের উপর কিন্তু অনেকটা নির্ভর করে। অনেক কম্বিনেশন এতটাই খারাপ হয় তাতে সাকসেসফুল
রেজাল্ট আমরা পাই না। সাকসেসফুল রেজাল্ট পেতে গেলে আমাদেরকে ভালো কম্বিনেশন ব্যবহার করতে হবে। একটা খুব সহজ সরল, আপনারা জিজ্ঞেস করবেন কার সাথে কোনটা করব, আমরা কি করে জানবো কোনটার সাথে কোনটা ভালো। এর একটা সহজ সরল সূত্র হচ্ছে, যে কোনো পলিএমব্রায়োনিক রুটস্টকে, পলিএমব্রায়োনিক রুটস্টক অর্থাৎ আগেই বলেছি যে বীজ থেকে 3-4টে করে গাছ বেরোয়, গোড়া থেকে মাটি থেকেই 3-4টে করে, যার অনেকগুলো মাল্টিপল, পলি মানে মাল্টি, মাল্টিপল এমব্রায়ো আছে, মাল্টিপল ভ্রূণ আছে, সেই সমস্ত জাত, খুব সহজভাবে কারাবাও আছে, এখানকার আমাদের দেশি জাত অলুর আছে, সেই পলিএমব্রায়োনিক জাত আপনারা রুটস্টক হিসেবে চুজ করবেন। তার উপরে যে কোনো মোনো এমব্রায়োনিক ভ্যারাইটি লাগাবেন। পলির ওপরে মোনো খুব ভালো কম্বিনেশন। তো এখানেও কনফিউশন দূর হয় না। এখানে মানুষ বলবেন কোনটা পলি কোনটা মোনো, ওগুলো কে দেখতে যাচ্ছে, আমরা তো আমাদের মতো করছি। আরো সহজ করে বলে দিচ্ছি আমি, আপনাদের লোকাল জায়গাতে যে আম পাওয়া যায়, আপনি যেখানে থাকেন, ধরুন আপনি মুর্শিদাবাদে থাকেন, তাহলে আপনার ওখানে লোকাল আম কি, হিমসাগর, ল্যাংড়া, এইগুলো আপনার লোকাল আম। তো এই লোকাল আমগুলোর রুটস্টক আপনি ব্যবহার করুন। আপনি থাকেন মুর্শিদাবাদে, আপনি গ্রাফট করবেন মুর্শিদাবাদে, আপনি একটা ভ্যারাইটি বাইরে থেকে আনলেন, সেই গাছটাকে অ্যাজ এ রুটস্টক ব্যবহার করবেন। অর্থাৎ আপনি থাকেন মুর্শিদাবাদে, আপনি থাইল্যান্ড থেকে ব্যানানা আম এনে তাকে রুটস্টক হিসেবে ইউজ করছেন, তাহলে সেটা কখনো ভালো হবে না। কারণ ক্লাইমেটের একটা বিশেষ হাত রয়েছে, ওই জায়গাতে ওই পরিবেশে গড়ে ওঠাটাও একটা ব্যাপার। ধরুন আমাকে এখন সাইবেরিয়াতে ছেড়ে দেওয়া হলো, তাহলে কি আমি সাইবেরিয়াতে সার্ভাইভ করতে পারবো ভালো মতো? আমাকে জ্যাকেটও দেওয়া হলো, আমাকে সবকিছু দেওয়া হলো, আমাকে এভরিথিং সবকিছু দেওয়া হলো, যা যা দরকার একটা ঠান্ডা জায়গায় থাকা, তাহলেও কি আমি সার্ভাইভ করতে পারবো ভালো মতো? পারবো না। ওখানকার আদি অধিবাসী যারা রয়েছেন তাদের মতো অ্যাটলিস্ট পারবো না, তারা স্বাচ্ছন্দ্যে আছেন ওখানে। তো এই যে ব্যাপার, ক্লাইমেটিক কন্ডিশন, ওই নির্দিষ্ট জিওগ্রাফিক ক্লাইমেটিক কন্ডিশনে যে গাছ বহু বছর ধরে আছে, খুব প্রাচীন, যেরকম মহারাষ্ট্রে আলফানসো বহু বছর আছে, বিহারে জর্দালু বহু বছর আছে, যেরকম মুর্শিদাবাদে আপনি খিরসাপাত নিন, হিমসাগর নিন, বহু বছর ধরে আছে, চম্পা সারেঙ্গা নিন, বহু বছর আছে। তো এইরকম যে ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াতে, গুজরাটে কেশর, তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াতে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি যেগুলো বহু বছর ধরে আছে, সেগুলোকে আপনি রুটস্টক হিসাবে নিন। সোজা কথায়, আপনি যদি মুর্শিদাবাদে থাকেন তাহলে আপনি রুটস্টক হিসাবে ইউজ করুন হিমসাগরকে। সেই হিমসাগরের উপরে আপনি যে কোনো কিছু যেখান থেকে এনে ইচ্ছা গ্রাফট করতে পারেন, সেটাতে ভালো রেজাল্ট দেখা যায়। এটা রুটস্টকের পয়েন্টেও একটুখানি আমি আলোচনা করেছি, এখানে একটু বিস্তারিত বললাম। কম্বিনেশনটা ডিপেন্ড করে আপনি যে জায়গাতে আছেন সেই জায়গার রুটস্টক ব্যবহার করুন, সেই জায়গার ইন্ডিজেনাস গাছ ব্যবহার করুন। বাইরে থেকে, বাজার থেকে কিনে আনা আম খেয়ে তাকে রুটস্টক হিসেবে ব্যবহার করবেন না। তার সাথে যেটা আপনার কাঙ্ক্ষিত ডাল সায়ন, তার কম্বিনেশন কিন্তু ভালো হতে পারে না। খুব রেয়ার কেসে হয়তো ভালো হবে, কিন্তু সেটা ভালো হতে পারে না। তাই আপনার জায়গার গাছকে আপনার রুটস্টক হিসেবে ব্যবহার করে যে কোনো বাইরের আম এনে তাকে গ্রাফট করুন, সাকসেস রেট আপনার বেশি হবে। তাই কম্বিনেশনটা সবসময় ইন্ডিজেনাসের সাথে ইন্ডিজেনাস হতে পারে, ইন্ডিজেনাসের সাথে ফরেন হতে পারে, ইন্ডিজেনাসের সাথে অ্যানাদার স্টেটের ইন্ডিজেনাস হতে পারে। তো এই রকম কম্বিনেশনটা আপনাকে করতে হবে। রুটস্টকের সবসময় ইন্ডিজেনাস, তার উপরে আপনি বাইরের লাগান, অন্য স্টেটের লাগান, আপনার ওখানকার লাগান, সবচেয়ে ভালো রেজাল্ট দেয়। কিন্তু রুটস্টকটা যদি বাইরের হয়, তার উপরে আপনি একটা ইন্ডিজেনাস লাগাচ্ছেন, তার রেজাল্ট কিন্তু খারাপ হয়। তাই আশা করি বুঝতে পেরেছেন কম্বিনেশন কি করলে সবচেয়ে ভালো হয়। এইবারে পরের পয়েন্টে চলে এসেছি আমরা। পরের পয়েন্টে আপনারা অলরেডি মনে মনে ভাবতে শুরু করেছেন, কি গ্রাফট করব, কোন ধরনের গ্রাফট করব, কোন পদ্ধতিতে গ্রাফট করব। হ্যাঁ, আপনাদের আমি কনফিউশন খুব সহজভাবে দূর করে দেবো, যাতে আপনাদের আর কোনো রকম কোনো কনফিউশন না থাকে। অনেক ধরনের গ্রাফটিং মেথডস, গ্রাফটের পদ্ধতি রয়েছে, প্রতিস্থাপনের পদ্ধতি রয়েছে। গ্রাফটের ডাইরেক্ট বাংলা প্রতিস্থাপন, তবে সেটা সম্পূর্ণভাবে লাগু হয় না। যাই হোক, গ্রাফটের অনেক পদ্ধতি রয়েছে। তার মধ্যে ম্যাক্সিমাম আর্টিকেল, ম্যাক্সিমাম সরকারি জার্নাল, ম্যাক্সিমাম সরকারি আর্টিকেলে এটাই বর্ণনা করা হয়েছে, ভি গ্রাফট বা ভিনিয়ার গ্রাফট, যেটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভি গ্রাফট বা ভিনিয়ার গ্রাফট সবচেয়ে পুরনো গ্রাফট গুলোর মধ্যে একটা, সবচেয়ে কমার্শিয়াল গ্রাফট গুলোর মধ্যে একটা, সবচেয়ে সাকসেসফুল গ্রাফটের মধ্যে একটা, এবং
সারা পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত গ্রাফটের মধ্যে একটা ভি গ্রাফট বা ভিনিয়ার গ্রাফট। অনেকে এটাকে অনেক সময় সফট উড গ্রাফট বলে থাকেন, তবে সে কথাটা সঠিক নয়। ভিনিয়ার বা ভি গ্রাফট মেনেই আমরা চলি। ভিনিয়ার বা ভি গ্রাফট সবচেয়ে ভালো। কেন ভালো সেটা আমি বলবো, একটু পরে আলোচনা করব। সেকেন্ড নম্বরে রয়েছে আমাদের জোড় কলম। জোড় কলম অর্থাৎ ইনার্চিং বা অ্যাপ্রোচ গ্রাফট। অ্যাপ্রোচ গ্রাফট বলে কোনো টার্ম হয় না, এটা আমাদের দেওয়া জোড় কলম। এটার ভালো নাম হচ্ছে ইনার্চিং। এই ইনার্চিং বা ইনার্কিং বলা হয়ে থাকে এটাকে। জোড় কলম এটা একটা গাছ, পরিণত গাছের সাথে আমরা রুট স্টক জুড়ে আমরা গ্রাফট করে থাকি। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, ইনার্চিং। 3 নম্বর গ্রাফট হচ্ছে বাড গ্রাফটিং অফ ম্যাঙ্গো। আমাদের সাউথ ইন্ডিয়া আরো কিছু কিছু দেশে বাড গ্রাফটিং হয় বা চোক গ্রাফটিং হয়, অর্থাৎ যেটা কাঁঠালে হয়ে থাকে, র্যাম্বুটানে করা হয়ে থাকে। গোলাপে সবচেয়ে বেশি পপুলার যে চোক গ্রাফট, সেই চোক গ্রাফট কিন্তু আমে হয়। আপনারা দেখতে পাচ্ছেন চোক গ্রাফট। মডিফাইড ইনার্কিং। মডিফাইড ইনার্কিং এ কি করা হয়, একটা গাছে অনেক মোটা ডাল থাকলে তাকে আমরা কি করে জোড় কলম করব, সেখানে আমরা জোড় কলমটা একটু আলাদা রকম ভাবে করি। অনেকগুলো রুট স্টক আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, অনেকগুলো রুট স্টক পরপর সারিবদ্ধ ভাবে লাগাই। আমি দেখাবো, প্র্যাকটিক্যালে সব দেখাবো আপনাদেরকে, চিন্তার কোনো কারণ নেই। তো এটাকে মডিফাইড ইনার্চিং আমি নাম দিলাম। এটার এক্সাক্ট কোনো নাম আমি পাইনি। এটা থাইল্যান্ডের বহু জায়গাতে ব্যবহার করা হয়, ইন্দোনেশিয়াতে ব্যবহার করা হয়, জাভাতে আমি দেখেছি, ইন্দোনেশিয়ার বহু জায়গাতে ব্যবহার করা হয়েছে। তো এটা মোটা গাছকে গ্রাফট করার জন্য ব্যবহার করা হয়। পরের পয়েন্টে আমি বলতে পারি গুটি কলম। এটা আমের জন্য খুব একটা ফেজেবল নয়, খুব একটা ভালো গ্রাফটিং মেথড নয় গুটি কলম। যদিও অনেক মানুষ গুটি কলম বা এয়ার লেয়ারিং করে থাকেন আমে, কিন্তু গুটি কলমের রেজাল্ট ভালো নয়। তার কারণ আম আপনারা জানেন এটা একটা বৃক্ষ গাছ, বৃক্ষ। তো আম যেহেতু বৃক্ষ বা একটু বড় হয়, তাকে অনেক ফল ধরে, তাতে অনেক ঝড়ঝাপটা আসবে, অনেক দিন ধরে থাকবে। এরকম তো না 1-2 বছর পর গাছ মরে যাবে বা আমি তুলে নেবো, সেরকম নয়। তাই তার রুট সিস্টেম যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু সেই গাছ খুব একটা বেশি দিন উইথস্ট্যান্ড থাকতে পারে না। তাই গুটি কলমে যেহেতু কোন রকম অ্যাঙ্কার রুট থাকে না, ট্যাপ রুট থাকে, চারিদিকের ছোট ছোট শিকড় থাকে, যে মেন রুট সেটা থাকে না, তাই গুটি কলম কোনোদিনও রেকমেন্ডেড নয়। যদিও এটা একটা টেকনিক, এই টেকনিকে করা যেতে পারে। কাটিং প্রপাগেশন অর্থাৎ ডাল কেটে শিকড়, এটাও বহু লোক করে থাকেন। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ডাল কেটে, আমের একটা নির্দিষ্ট ডাল কাটা হলো, একদম কচি নয়, একদম মোটা নয়, আমি দেখাবো। সেরকম ডালকে আপনারা কেটে কাটিং এর মতো লাগাতে পারেন, যেরকম জবা গাছের ডাল লাগান, যেরকম অন্যান্য অনেক গাছের ডাল যেগুলো আমরা লাগিয়ে থাকি, কদম গাছের ডাল, সেরকম লাগানো যেতে পারে। তবে এটা একদমই রেকমেন্ডেড টেকনিক নয়। আমের কাটিং থেকে চারা তৈরি একদমই রেকমেন্ডেড নয়। পরের পয়েন্ট, অনেকে করে থাকেন ওয়াটার বটল এয়ার লেয়ারিং। ওয়াটার বটল এয়ার লেয়ারিং এ কি হয়, আম গাছের ডাল, সেই ডালটাকে অর্ধেক ভেঙে দিয়ে তাতে একটা জলের বোতল ঢুকে দেওয়া হলো। সেই জলে আস্তে আস্তে ও শিকড় বের করবে, যেরকম আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। সেই শিকড় থেকে গাছ হবে। এটাও একদমই একদমই বাজে প্রপাগেশন মেথড। এটা আমের জন্য একদমই ভালো নয়। তো এই গেল এত ধরনের প্রপাগেশন মেথড আমের। এছাড়া আপনি পলি এমব্রায়োনিক বীজের জন্য আপনি ডাইরেক্ট ফল থেকে গাছ করতে পারেন। সেখানে চান্স থাকে টু ট্রু ইটস অরিজিন, সেখানে একটা চান্স সবসময় থাকে সেই বীজ থেকে যে গাছটা হবে, পলি এমব্রায়োনিক ভ্যারাইটি গুলোর ক্ষেত্রে সেই বীজ থেকে যে গাছটা হবে সেটা ট্রু টু ইটস মাদার হয়। অর্থাৎ তার নেচারটা, তার ক্যারেক্টার, তার ফলের ক্যারেক্টার, তার গ্রোথ সবকিছুই তার মান মতো হয়। সেরকম কি ভ্যারাইটি, সেরকম যে কোনো পলি এমব্রায়োনিক ভ্যারাইটি, অর্থাৎ ভেল্লাই কলম্বাম হয়ে গেল, ওদিকে নামডকমাই হয়ে গেল, এই সমস্ত ভ্যারাইটি পলি এমব্রায়োনিক। কিন্তু এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এই গাছ খুব স্ট্রং হয়, যেহেতু বীজ থেকে তৈরি হওয়া গাছ তাই খুব স্ট্রং হয়।
খুব দরকার না পড়লে, আমাদের জায়গার সংকট, আমাদের জায়গা কম, তো খুব জায়গার অভাব, তো সেই সব জায়গাতে এটা একদমই রেকমেন্ডেড নয়। যাদের বিঘার পর বিঘা, একরের পর একর জায়গা পড়ে রয়েছে তারা করতে পারেন, সেখানে একটা চান্স থাকে নতুন ভ্যারাইটি পাওয়ার। একটু ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেল, যেরকম আপনারা জানেন ল্যাংড়ার 11-12টা ভ্যারিয়েন্ট আছে। ইনফ্যাক্ট আমার মতে গৌরমতিটাও ল্যাংড়ার একটা ভ্যারিয়েন্ট, পাতার অনেক মিল আছে, ফলের শেপের মিল আছে, খেতেও অনেকটা মিল আছে ল্যাংড়ার সাথে। তো এই যে এই ডাইভার্সিফিকেশনটা হয়েছে আমের, এগুলো বীজ থেকে হয়েছে, তো একটা নতুন ভ্যারাইটি পাওয়ারও চান্স থাকে। তবে সেই ভ্যারাইটিতে মার বৈশিষ্ট্য কতটা থাকবে বা নতুন কোনো ভালো বৈশিষ্ট্য আসবে কিনা সেটা বলা খুব মুশকিল, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, বীজ থেকেও প্রপাগেশন করা যায়। এতগুলো প্রপাগেশন মেথড। এইবারে চলুন আপনাদের একটা কন্ট্রোভার্সি আমি দূর করব, ভি গ্রাফট ভার্সেস অ্যাপ্রোচ গ্রাফট অর ইনার্চিং, কোনটা ভালো? জোড় কলম না ওপরের কলম বা ভি কলম, কোন কলমটা ভালো? চলুন আপনাদেরকে হাতে নাতে আমি প্রমাণ দিয়ে জানি আপনারা জানেন কোনটা ভালো, তাও আপনাদেরকে হাতে নাতে। বহু মানুষ আমাকে প্রশ্ন করেন যে কোন গ্রাফটা দাদা ভালো বলুন না, কোন গ্রাফটের চারাটা আমি কিনবো, ভি গ্রাফটের চারা কিনবো না জোড় কলমের চারা কিনবো? জোড় কলমের চারা তো এত বড় বড়, ভি গ্রাফটের চারা তো ছোট, ভি গ্রাফট কিনতে ইচ্ছা করছে না। চলুন আপনাদের সমস্ত কনফিউশন পুঙ্খানুপুঙ্খ ভাবে আমি দূর করে দিই। কোন গ্রাফটা ভালো, অ্যাপ্রোচ গ্রাফট না ভি গ্রাফট? বহু মানুষের অনেক দিনের কোশ্চেন যে দাদা ভি গ্রাফটের গাছ কিনবো না জোড় কলমের গাছ কিনবো, কি গাছ কিনবো, কোনটা ভালো গ্রোথ হয়? আজকে তার এক্সাম্পল দেব আমি, সায়েন্টিফিক্যাল কিছু কথা বলবো, কিছু সায়েন্টিফিক ওয়েতে কিছু বর্ণনা করব, বিজ্ঞানীরা যা যা বলেছেন, কিছু প্র্যাকটিক্যাল নলেজও আপনাদের সাথে শেয়ার করব। এখানে সবার প্রথম আমি শুরু করব অনেকের প্রশ্নে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, জানি না কোত্থেকে ওনারা শুনেছেন বা জেনেছেন, জিজ্ঞেস করেন দাদা ওনারা তো বলছেন, গাছ যারা বিক্রি করছেন ওনারা তো বলছেন যে জোড় কলম করলে নাকি গাছের জিন ঠিক থাকে, আর ভি গ্রাফট করলে গাছের জিন ঠিক থাকে না। তো আমি শুনে এটার কোনো উত্তর দিতে পারি না, কারণ এটা খুব হাস্যকর। এটা খুব হাস্যকর এই জন্যই যে জিনিসটা আমি জানি না। ধরুন আজকে আপনি এখানে আপনারা দেখছেন কেউ একজনের মধ্যে ফিজিক্সের কোন একজন প্রফেসর বসে আছেন যিনি দেখছেন। এখন আমি যদি উনাকে থার্মোডাইনামিক সম্বন্ধে বোঝাতে যাই, উনি হাসবেন, স্বাভাবিকভাবেই হাসবেন। চেষ্টা করা আর না জেনে বলা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আমার যদি সামান্য জ্ঞান থাকে আমি কিছুটা বলতে পারি, কিন্তু আমি জানি না থার্মোডাইনামিক্স, চাঁদের সম্বন্ধে কথা, থার্মোডাইনামিক্স বলে আমি চাঁদের বা সূর্যের সম্বন্ধে কথা বলছি, তাহলে কি হবে? হাসবেন। ঠিক সেরকমই এটা একটা হাস্যকর ব্যাপার। তো যাই হোক, সবার প্রথমে আমি বলে দিই, যে কোনো রকম গ্রাফট যেখানে দুটো সায়ন এবং রুটস্টকের অবস্থান হচ্ছে, গুটি কলম এইগুলোর কথা বলছি না, বা কাটিং থেকে চারা সেগুলোর কথা বলছি না, যে কোনো গ্রাফট, ভি গ্রাফট, অ্যাপ্রোচ গ্রাফট, যে কোনো গ্রাফটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে ক্যারেক্টারিস্টিক্স। কেন বিভিন্ন রুটস্টক চুজ করা হয় সেটা, কেন বিভিন্ন রুটস্টকের উপর বিভিন্ন সায়ন গ্রাফট নেয় না সেটা, কেন বিভিন্ন রুটস্টকের উপরে বিভিন্ন সায়ন গ্রাফট নেওয়ার পরে 2 থেকে 3 বছর পর মরে যায়, একটা একটা করে উত্তর দিয়ে দিই। সবার প্রথম বলে দিই, যখন আমরা কোনো কলম করছি সেই জায়গাতে হাজারখানা কেমিক্যালস, হাজারখানা পদ্ধতিতে, হাজার রকম ভাবে ওই জায়গাটাতে একটার সাথে আর একটা রুটস্টকের সাথে সায়নের জোড়া লাগাতে সাহায্য করে। তার মধ্যে একটা বা দুটো বা তিনটে বা 10টা কোনো কেমিক্যাল যদি একটু বেগরবাই করে, অর্থাৎ কম্পেটেবল না হয়, এর সাথে এর কম্পেটেবল না হয়, এটা যদি তেল হয়, এটা যদি জল হয় সামান্য একটু, তাহলে কিন্তু জোড়া লাগে না। অনেক সময় কি হয়, জোড়া তো লেগে যায়, গাছটা বাড়তেও শুরু করে, 1 বছর পরে আস্তে 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 হলুদ হয়ে যায়। আপনারা কি ভাবেন গাছের কোনো দোষ আছে, গাছে খাওয়ার কম আছে, মাটিতে কিছু হয়ে গেছে, পাতায় কোনো রোগ হয়ে গেছে, নাইট্রোজেনের অভাব হয়ে গেছে? This is the classical example of গ্রাফটিং ইনকম্প্যাটিবিলিটি, যেখানে দেখা যায় একটা রুটস্টকের উপর একটা সায়ন লাগালেন, সায়নটার সমস্ত রকম ক্যারেক্টারিস্টিক্স আপনি মেনটেন করেছেন, আপনি
সমস্ত রকম প্রিকশনারি জিনিসপত্র ব্যবহার করেছেন, স্টেরিলাইজ করেছেন প্রপারলি, সায়ন প্রপারলি ব্যবহার করেছেন, রুটস্টক হেলদি ব্যবহার করেছেন, আপনার টেকনিক ঠিক সব ঠিক, কিন্তু তা সত্ত্বেও কিছু সায়ন হলুদ হয়ে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে গ্রাফটিং ইনকম্পেটেবিলিটি। এই গ্রাফটিং ইনকম্পেটেবিলিটির জন্য ওই জায়গাটা হলুদ হয়ে যাচ্ছে। আবার ডিলেড গ্রাফটিং ইনকম্পেটেবিলিটি মানে কি? ডিলেড গ্রাফটিং ইনকম্পেটেবিলিটি হচ্ছে এখন তো গ্রাফট করলেন, বেরিয়ে গেল, তার ঠিক 1 বছর বা 2 বছর পরে আস্তে আস্তে পাতাগুলো ঝরে যাচ্ছে, হলুদ হয়ে হলুদ হয়ে হলুদ হয়ে মরে যাচ্ছে গাছটা। তাহলে সেটা কি? ডিলেড গ্রাফটিং ইনকম্পেটেবিলিটি। সেটা 3 মাস পর দেখা যেতে পারে, 6 মাস পর দেখা যেতে পারে, 1 বছর পর দেখা যেতে পারে, ইভেন 5 বছর পরও দেখা যেতে পারে। এইখানে এইবারে একটা কথা বলে দিই দ্বিতীয় পয়েন্টে, রুটস্টক থেকে কি কি কেমিক্যাল সায়নে আসছে, আবার সায়ন থেকে কি কি কেমিক্যাল রুটস্টকে যাচ্ছে, সেটাই একান্তভাবে গ্রাফটিং সাকসেসের ওপর, গ্রাফটিং সাকসেসকে নির্ধারিত করে যে ওটা সাকসেসফুল গ্রাফট হবে কি সাকসেসফুল গ্রাফট হবে না। অনেক সময় যারা প্রচুর গ্রাফট করেন, দেখেছেন, যারা কিছু কিছু গ্রাফট করেছেন তারা হয়তো দেখে থাকতে পারেন, যারা দেখেনি তাদেরকে আমি বলে দিচ্ছি। অনেক সময় দেখবেন একটা রুটস্টকের ওপর গ্রাফট করা হলো, রুটস্টকের ওপর গ্রাফট করতে সায়নটা আস্তে 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 মরে গেল। ছোট্ট আমি ভি গ্রাফটের কথা বলছি, সায়নটা আস্তে 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 মরে গেল, সেটা গ্রাফট হলো না আপনার সবকিছু ঠিক থাকা সত্ত্বেও। আবার অনেক সময় দেখবেন যে সায়নটা তো মরলো, সায়নের সাথে সাথে তলার রুটস্টকটাও মরে যাচ্ছে, আপনি ভাবলেন ওখানে ফাঙ্গাল অ্যাটাক হয়ে গেছিল, ফাঙ্গাল ইনফেকশন থেকে মরে যাচ্ছে। এইটাই হচ্ছে গ্রাফটিং ইনকম্পেটেবিলিটির একটা উদাহরণ। ধরুন ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশন যে হয়, ব্লাড ট্রান্সফিউশন মানে একজনের শরীরের রক্ত আমার শরীরে নেওয়া। ধরুন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, আমাকে এই মুহূর্তে রক্ত নিতে হবে একজনের, তো একজনের শরীর থেকে আমি আমার শরীরে রক্ত নিলাম। এই একজনের শরীর থেকে আরেকজনের যে শরীর রক্ত নেওয়াটা এক ধরনের গ্রাফট ট্রান্সফিউশন। তো এই যে গ্রাফট, ধরুন আমার এ পজিটিভ রক্ত, আমি যার রক্ত নিচ্ছি তার বি পজিটিভ রক্ত, আমার শরীরে সেই বি পজিটিভ রক্ত দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? সঙ্গে সঙ্গে রক্তটা জমাট বেঁধে যাবে। শুধু রক্তটা অর্থাৎ সায়নটা জমাট বাঁধবে বা নষ্ট হবে তাই নয়, আমার প্রতিটা অর্গান পুরো শরীর ফেল হবে, অর্থাৎ আমার রুট স্টকটাও নষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে গ্রাফটিং ইনকম্পেটেবিলিটি। আপনি শুধু এইটুকু অংশ জুড়ে সায়ন জুড়েছেন, সায়নটা ফেল হয়ে গেল, ঠিক আছে, সেটা কিন্তু হবে না। অনেক সময় সায়নের সাথে সাথে রুট স্টকটাও দেখবেন আস্তে আস্তে মরে যাচ্ছে, ওটা ফাঙ্গালের জন্য নয়, ফাঙ্গাল অ্যাটাকের জন্য নয়, ওটা গ্রাফটিং ইনকম্পেটেবিলিটির জন্য। এইবারে একটু কোর অংশে চলে যাই। কোর অংশে বলি সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে পুংলিঙ্গর সাথে স্ত্রীলিঙ্গের সেক্সুয়াল ইন্টারাকশন হলে, সেক্সুয়াল ইন্টারকোর্স হলে সেইখানে যে অপত্য তৈরি হয় তার মধ্যে কিছু বাবার, কিছু মার, কিছু মেলের, কিছু ফিমেলের ক্যারেক্টার যায়। কার মাধ্যমে যায়? নিউক্লিয়ার জিনোমের মাধ্যমে। জিনোম কি? আমাদের শরীরে ক্যারেক্টার বহন করে। ধরুন আমার চুলটা কালো, আমার স্ত্রীর চুলটা লাল, আমার বাচ্চার চুলটা লাল হলো, তাহলে কি বলবো? যে বাচ্চার চুলটা লাল হয়েছে তার মার কাছ থেকে বলা হয়, এটা সাধারণভাবে আমরা বলে থাকি। সেটা কেন হয়? তার কারণ হচ্ছে জিনোম। এই যে নিউক্লিয়ার জিনোম, এটা মার কাছ থেকে এবং বাবার কাছ থেকে, দুজনের কাছ থেকেই আসে। যেটা প্রকটতা পায় সেটা তার বৈশিষ্ট্য ফোটায়, যেটা প্রচ্ছন্ন থাকে সেটা লুকিয়ে থাকে, সুপ্ত হয়ে থাকে। তো এই যাই হোক, সেই ব্যাপারে আমি যাবো না। তো এইটা হচ্ছে নিউক্লিয়ার জিনোম। গাছে এটা কখন হয়? এই যে বললাম এই নিউক্লিয়ার জিনোম ট্রান্সফার, এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, অর্থাৎ গাছের ক্ষেত্রে যখন ফুল ফুটবে, তার যখন পরাগায়ন হবে, তখন কিছু মার বৈশিষ্ট্য, কিছু বাবার বৈশিষ্ট্য, সেক্সুয়াল রিপ্রোডাকশন যখন হচ্ছে, তখনই নিউক্লিয়ার জিনোমটা ট্রান্সফার হচ্ছে মা বা বাবা থেকে, এবং মা এবং বাবা থেকে অপত্যতে। কিন্তু যখন ভেজিটেটিভ প্রপাগেশন অর্থাৎ গ্রাফট হচ্ছে, এখানে তো কোনো জননের ব্যাপার নেই, একটার সাথে একটা জুড়ে দিচ্ছি, তখন কি নিউক্লিয়ার জিনোম যাচ্ছে? যাচ্ছে তো না। তার কারণ আমরা একটা আম্রপালি গাছে ডাল নিয়ে একটা রুটস্টকের ওপর বসালে সেটা তো আম্রপালি হচ্ছে, কোনো তো বৈশিষ্ট্য হচ্ছে না, কোনো তো চেঞ্জ হচ্ছে না, তাহলে কি কোনো পরিবর্তন হচ্ছে না। আবার একটা আম্রপালির ডাল নিয়ে কুরাক্কাম রুটস্টকে বসিয়ে দিলাম, গাছটা অত বড় হয়ে গেল। আবার অলুরে বসিয়ে দিলাম, আম্রপালি গাছটা এইটুকু রয়ে গেল। কেন? কি হলো ব্যাপারটা? হ্যাঁ, এইখানে যে ক্যারেক্টারটা এই রুট স্টক থেকে
সায়নে যাচ্ছে, কিসের জন্য, কি ক্যারেক্টার যাচ্ছে, বা কি এমন জিনিসটা যাচ্ছে। আমরা তো জানছি যে এখানে তো কোনো জনন হচ্ছে না, তাহলে তো নিউক্লিয়ার জিনোমই যাচ্ছে না, জিনোম না গেলে কি করে ক্যারেক্টার বদলাচ্ছে। এইখানে বিজ্ঞানীরা জানেন এবং গবেষণা করে দেখেন এটা হচ্ছে ডিউ টু প্লাস্টিড জিনোম। প্লাস্টিড জিনোম এক ধরনের জিনোম যেটা অ্যালগি এবং প্লান্টে দেখতে পাওয়া যায়। এটা কোনো হায়ার কিংডমে, হায়ার অ্যানিমাল কিংডমে দেখতে পাওয়া যায় না, ম্যামেলসে ট্যামেলসে দেখতে পাওয়া যায় না, এটা গাছে এবং অ্যালগিতে দেখতে পাওয়া যায়। যে প্লাস্টিড জিনোম মোটামুটি রকম ভাবে আমার যতটা মনে পড়ছে 100টা জিন থাকে এই প্লাস্টিড জিনোমের মধ্যে। এই প্লাস্টিড জিনোমের কাজ কি, প্রতিটা জিনোমই একটা একটা কোনো ক্যারেক্টার বয়ে নিয়ে যায়। এই প্লাস্টিড জিনোমের কাজ কি, এখানে তো কোনো জনন হচ্ছে না, এখানে তো কোনো যৌন জনন হচ্ছে না, এখানে তো কোনো অযৌন জনন হচ্ছে না, এখানে তো ভেজিটেটিভ গ্রোথ, এখানে তো ভেজিটেটিভ প্রপাগেশন হচ্ছে, একটা সাথে একটা জুড়ছি জাস্ট। তো এই যে কোনো যৌন জনন না হওয়া সত্ত্বেও একটা ক্যারেক্টার একটা জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটা ডিউ টু প্লাস্টিড জিনোম। প্লাস্টিড জিনোমের কাজ কি, একটা গাছে সালোক সংশ্লেষের জন্য যা কিছু দায়ী তার সবাইকে কন্ট্রোল করা হচ্ছে প্লাস্টিড জিনোম। একটু উদাহরণ দিয়ে বলে দিই, গাছের সাইজ যদি বড় হয় সালোক সংশ্লেষ বেশি হবে না কম হবে? বেশি হবে। গাছের পাতার সাইজ যদি বড় হয় তাহলে গাছের সালোক সংশ্লেষ বেশি হবে না কম হবে? বেশি হবে। আচ্ছা, গাছ যদি বেশি ঝাঁকড়া হয় তাহলে তাতে সালোক সংশ্লেষ বেশি হবে না কম হবে? বেশি হবে। এক্স্যাক্টলি, প্লাস্টিড জিনোম এটাই গাছের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোই গাছে নিয়ে যায় তার রুট স্টক থেকে সায়নে, রুট স্টক থেকে সায়নে। তাই জন্য M13 রুট স্টকে আপেল গাছ করলে দেখা যায় বিশাল বড় আপেল গাছ, M4 রুট স্টকে আপেল গাছ করলে দেখা যায় এইটুকু। আবার ওলো রুট স্টকে আম গাছ করলে দেখা যায় আম গাছগুলো এইটুকুটুকু থাকছে, পুরাক্কাম রুট স্টকে যখন করা হয় তখন দেখা যাচ্ছে অত বড় বড় হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে প্লাস্টিড জিনোমের গুরুত্ব। mRNA, miRNA, DNA, প্রোটিন, এনজাইম, মেটাবোলাইটস, এইগুলোর সাথে সাথে প্লাস্টিড জিনোমেরও ট্রান্সফার ঘটে সায়ন থেকে রুট স্টকে, রুট স্টক থেকে সায়নে। বোঝা গেল? সায়ন থেকে রুট স্টকে, রুট স্টক থেকে সায়নে, অর্থাৎ দ্বিমুখী প্রবাহ হয়। দ্বিমুখী প্রবাহ কার মাধ্যমে হয়? ফ্লোয়েমের মাধ্যমে। আমরা জানি জাইলেম একটা ডেড সেল, জাইলেমের কাজ কি, শিকড় থেকে রস নিয়ে খনিজ নিয়ে ওপরে পাঠানো, সে ওপর থেকে নিচে কিছু আনা, এটা ডেড সেল। কিন্তু ফ্লোয়েমের কাজ কি, ফ্লোয়েম কিন্তু একটা জীবিত সেল, জীবিত কোষ, তার কাজ কি, পাতাতে যে খাবার তৈরি হচ্ছে সেই পাতার খাবারটাকে পুরো শরীরে ছড়িয়ে দেওয়া। এই ফ্লোয়েমই কিন্তু এই গ্রাফটিং ইউনিয়নে সমস্ত জিনিসের ট্রান্সফার করে। রুট স্টক থেকে কিছু mRNA, মেসেঞ্জার আরএনএ, স্মল আরএনএ ফ্রেগমেন্টস, ডিএনএ ফ্রেগমেন্টস, এগুলোকে নিচ থেকে উপরে নিয়ে যায়, উপর থেকে নিচে নিয়ে যায়। প্রোটিন, বিভিন্ন এনজাইম, বিভিন্ন হরমোনস, অ্যাবসাইসিক অ্যাসিড, জিববেরেলিন, অক্সিন, সাইটোকাইনিন, প্রোহাইড্রোজেসমন, হাইড্রোজেসমন, এই যে হরমোনগুলো এগুলো সমস্ত রুট স্টক থেকে সায়ন থেকে রুট স্টকে নিয়ে যায় ফ্লোয়েম। তো এই পুরো কাজটাই ফ্লোয়েম করে। এই জায়গাতে কিন্তু কোনো রকম নিউক্লিয়ার ডিএনএ এক্সচেঞ্জ হয় না, নিউক্লিয়ার জিনোমের এক্সচেঞ্জ হয় না। অনেকে এখানে একটা কথা বলবেন, যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছেন বা যারা মলিকিউলার বায়োলজি নিয়ে পড়াশোনা করেছেন তারা বলবেন না, এখানে একটা কথা মিসিং আছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি মিসিং কথাটা কি। মিসিং কথাটা হচ্ছে এখানে ইন্ট্রোডাকশন হয় গ্রাফটিং হাইব্রিডাইজেশন কথাটার। ধরেছি তাহলে আমি, গ্রাফটিং হাইব্রিডাইজেশন কথাটা কি? গ্রাফটিং হাইব্রিডাইজেশন কথাটা হচ্ছে যখন আমি সায়নের সাথে রুট স্টক লাগাচ্ছি তখন সায়নের সাথে রুট স্টক লাগার পরে ওপরে যে রুট সায়নটা সেটা যখন গাছ হচ্ছে তাতে আম্রপালির ডাল আমি সায়ন হিসাবে নিলাম, কিন্তু তার আম্রপালি হচ্ছে না, আম্রপালির মতো অনেকটা খেতে, আম্রপালির মতো দেখতে অনেকটা, কিন্তু আম্রপালি নয়। হ্যাঁ, এটাই হচ্ছে গ্রাফটিং ইনডিউসড হাইব্রিডাইজেশন। এখানে কি হয়, এখানে হরাইজন্টাল ডিএনএ ট্রান্সফার যখন হয়, HDT, খুব সংক্ষেপে বলে দিচ্ছি, এটার সম্বন্ধে বিস্তারিত বলবো না। হরাইজন্টাল ডিএনএ ট্রান্সফার অর্থাৎ রুট স্টক থেকে সায়নে যখন
কিছু পরিমাণ ডিএনএ চলে আসে, ডিএনএ ফ্র্যাগমেন্টস কিছু পরিমাণ, তখন কিন্তু সেই ডিএনএ ফ্র্যাগমেন্টসটা এই ওপরের সায়নকে ইনফ্লুয়েন্স করে, একটা নতুন জাত তৈরি করে। সেটা কিন্তু ট্রু স্পিসিস নয়, সেটা কিন্তু ফলস স্পিসিস, অর্থাৎ একটা নতুন জাত নয়। গ্রাফটিং এর জন্য কিছু পরিবর্তনে হওয়ার জন্য এর পরিবর্তন, ক্যারেক্টার পরিবর্তন হয়েছে। অনেক সময় দেখবেন অনেকে আমাকে বলে, দাদা ওই গাছ থেকে আমি সায়ন করলাম, আমার বন্ধু করলো, আমার আমটা বেশি লাল হচ্ছে, ওর আমটা কম লাল হচ্ছে, আমার আমটা 2 কিলো হচ্ছে, ওর আমটা না 500 গ্রামের বেশি হচ্ছে না কেন? একই গাছ থেকে আনলাম, আমাদের রুট স্টকও একই, আমরা মল্লিকার উপর গ্রাফট করেছি, তাহলে ওর কেন হচ্ছে? হ্যাঁ, এটাই হচ্ছে হাজারে একটা এইরকম গ্রাফট পাবেন যেখানে হরাইজন্টাল ডিএনএ ট্রান্সফারের জন্য ওপরের যাত্রার অনেকটা পরিবর্তন হবে। শুধু তাই নয়, অনেক সময় এখানে বললাম অনেক ধরনের জিনিস হয়, এখানে অনেক প্রোটিনের এক্সচেঞ্জ হবে, অনেক হরমোন এক্সচেঞ্জ হবে, তার ফলে অনেক সময় শুধুমাত্র গ্রোথ নয়, গ্রোথ, বিয়ারিং হ্যাবিট বা ডিজিজ টলারেন্সই নয়, এর ফলেরও কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু সেটার পরিমাণ খুব কম। তো যাই হোক, এটা নিয়ে আর ডিটেলসে বলবো না। এইবারে আমি বলি ভি গ্রাফট ভালো নাকি জোড় কলম ভালো, ইনার্চিং বা অ্যাপ্রোচ গ্রাফট ভালো। প্রথমেই বলে দিয়েছি আমি গ্রাফটিং ইনকম্প্যাটিবিলিটি। গ্রাফটিং ইনকম্প্যাটিবিলিটির মানে একটা সায়নের সাথে একটা রুট স্টক জুড়লেন, সেটা বাঁচতেও পারে, মরতেও পারে, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও। এবারে ভাবুন, আপনি একটা ভি গ্রাফট করলেন, এই যে একটা ভি গ্রাফট, আপনি একটা ভি গ্রাফট করলেন, এই ভি গ্রাফটটা ডাল বেরিয়ে গেছে। যদি ডাল না বেরোতো, নার্সারি ম্যানদের জন্য বলছি বিশেষ করে, যদি ডাল না বেরোতো তাহলে কি আপনি এটা বিক্রি করতে পারতেন? পারতেন না। শুধু সায়ন লাগানো গাছ কে নেবে? আর যদি বেরোচ্ছেও, এইটুকু ডাল বেরিয়েছে, আপনি বিক্রি করতে পারবেন, এটা আপনাকে অনেক দিন রাখতে হবে, দেখতে হবে, আর তারপরে যদি 2 মাস পরে এটা আবার হলুদ হয়ে মরে যায়, তাহলে তো আপনি আর বিক্রি করতে পারলেন না। এই সায়নটার সব ঠিক থাকা সত্ত্বেও 2 মাস পরে মরে যেতে পারে, 3 মাস পরে মরতে পারে, 4 মাস পর মরতে পারে, গ্রাফটিং ইনকম্প্যাটিবিলিটির জন্যই। অর্থাৎ এইটুকু অবস্থাতেই ও জানিয়ে দেবে, বা এত বড় হলে ও জানিয়ে দেবে যে ও এর সাথে কম্প্যাটেবল নয়, ও বাঁচবে না। কিন্তু যখন আপনি এত বড় একটা ডাল একটা রুট স্টকের সাথে জুড়ে দিলেন, তখন কাস্টমারগণ এসে বলল, বাহ এত বড় গাছ একবারে পেয়ে যাচ্ছি, এটা আমার। তো এইটাই হচ্ছে প্রবলেম, এর গ্রাফটিং ইনকম্প্যাটিবিলিটি হয়েছে কি না সেটা তো আপনি জানলেনই না, এ তো গাছে বাঁধা ছিল, আপনি এত বড়, এই গাছটা তো এই রুট স্টকের উপর বাড়েইনি, আপনি জানবেন কি করে এটা গ্রাফটিং ইনকম্প্যাটিবিলিটির শিকার হয়েছে কি হয়নি? আপনি তো জানেনই না। 3 মাস পরে আপনি বলছেন, দাদা আমার না জোড় কলমের গাছটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, জোড় কলমের গাছ না ভালো না, জোড় কলমের গাছ না হলুদ হয়ে যাচ্ছে। আপনি লোভের বশে পড়ে নার্সারি থেকে বড় গাছ নেবেন, একবারে রেডিমেড, আজকে বাড়িতে নিয়ে গিয়ে পরের দিন ফল খেতে হবে আপনাকে, হবেই। এটাতে গ্রাফটিং এটা আদৌ কম্প্যাটেবল কিনা, আদৌ এই রুট স্টকটার সাথে কম্প্যাটেবল কিনা আপনি জানতেই পারলেন না। আপনি তো নার্সারিতে চারা বাঁধা ছিল, গাছের সাথে বাঁধা ছিল, সেটাকে কাটার পরে রাখা হলো, এটা গলতে সময় নেবে, এটা গলতে সময় নেবে, এটা 6 মাস 7 মাস 8 মাস। এক্ষেত্রে কি প্রথমেই আপনার স্ক্রিনিং হয়ে গেল, যদি ইনকম্প্যাটেবল হয়, যদি ফার্স্ট স্টেজ ইনকম্প্যাটেবিলিটি থাকে তাহলে প্রথমেই পাতা বেরোবে না, যদি ডিলেড ইনকম্প্যাটেবিলিটি থাকে গ্রোথ কম হবে, যদি আরো ডিলেড ইনকম্প্যাটেবিলিটি থাকে এত বড় হয় তারপর আস্তে আস্তে হলুদ হয়ে গেল, স্বভাবতই আপনি হলুদ গাছ কিনবেন না। আর এটার ক্ষেত্রে আপনি জানতেই পারছেন না, কারণ এটা ইমিডিয়েট, এত বড় গাছ একটা গাছ থেকে কেটে আপনি নিয়ে চলে এলেন, ইমিডিয়েট গাছ কাটা। থোড়ি নার্সারিতে থাকে অনেক দিন, থাকে না, 2 বছর 3 বছরের গাছ তো আপনি পাবেন না। গাছ কাটলো, 2 মাস 1 মাস রাখলো, 15 দিন রাখলো, আপনাকে দিয়ে দিল, আপনি ভাবলেন বাহ এত বড় গাছ দিয়েছে, তারপর গাছটা আপনার কাছে মরলো, আপনি ভাবলেন আমারই কোনো একটা ভুল ছিল, কিছু একটা বেশি দিয়ে দিয়েছে না, গাছটা মরে গেল। একদমই নয়। দিস ইজ আ টিপিক্যাল সাইন অফ গ্রাফটিং ইনকম্প্যাটিবিলিটি। এখনো পর্যন্ত কিন্তু আমি বলিনি কোনটা ভালো কোনটা খারাপ, আমি শুধু বলছি যে এটাতে স্ক্রিনিং এর উপায় আছে। যদি নার্সারি থেকে আপনি গাছ কিনছেন তাহলে স্ক্রিনিং এর উপায় আছে, আপনি ছোট গাছ নেবেন না, আপনি তো একটু বড় গাছ নেবেন, ততদিনে ও 2 বছর বয়স বা 1.5 বছর বয়স হয়ে গেছে, আপনি বুঝতে পারবেন ওটা ইনকম্প্যাটেবল না ইনকম্প্যাটেবল, কারণ গাছটা ভালো বাড়ছে, হলুদ হয়নি, ঠিক আছে, এটা তো বোঝার চান্সই নেই, ডাইরেক্ট বড় গাছ আপনি পাচ্ছেন, সেই স্ক্রিনিংটাই এই গাছে হবে না। প্রথম পয়েন্টে তাহলে কে জিতলো? ভি গ্রাফট, জোড় কলম হারলো। দ্বিতীয় পয়েন্ট,
একটা জিনিস আমাকে বলুন, আমি আগেও শর্টসে উদাহরণটা দিয়েছি, এইটুকু একটা বাচ্চা, এইটুকু একটা ছোট্ট বাচ্চা 2 বছর বয়স, তার একটা আঙুল কেটে গেল। 2 বছর বাচ্চার আঙুল কাটলে কি আঙুল লাগালে ওখানে আবার একটা আঙুল, আমি জানি আঙুল কেটে গেলে সঙ্গে সঙ্গে লাগালে, কিন্তু যাই হোক আপনারা জানেন না হয়তো, আমি বলে দিই, আঙুল ধরুন কেটে গেল, কেটে ভাঁজ চলে গেল, সেই জায়গাতে যদি আবার আঙুলটা লাগিয়ে স্টিচ করা হয় ঠিকঠাক রকম ভাবে, তাহলে কিন্তু আবার আঙুলটা জোড়া লেগে যায়। তো যাই হোক, ধরুন একটা বাচ্চার আঙুলটা কেটে বাদ চলে গেল, এইটুকু একটা আঙুল, এইটুকু গুটি একটা আঙুল কেটে বাদ চলে গেল, তাহলে ওইখানে যদি আমার একটা সাইজের একটা একটা এত বড় আঙুল লাগিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? তার হাতের থেকে আমার আঙুলটা বড় হবে। এটা কি ভালো গ্রাফট? ওটা তো গ্রাফট, গ্রাফট কথাটা তো মানুষের শরীরেই সবার প্রথমে এসছে, তো এটা তো গ্রাফট। এইটা কি ঠিক হলো? এইটা কি বাচ্চাটা ওই আঙুলটা নিতে পারবে? ওর শরীরে ওই আঙুলটাকে নিতে পারবে? হয়তো জোড়া লেগে যাবে, রক্তে রক্তে লেগে গেল, কিছু কিছু মানে চামড়ায় চামড়ায় জুড়ে গেল, কিছুক্ষণের জন্য জুড়ে গেল, কিন্তু সে কি ওইটাকে কিছুদিন পর আর বহন করতে পারবে? ওটা ভার হয়ে যাবে, ওটা তার কাছে একটা ভার। ওই আঙুলটাকে সে বহনই করতে পারবে না, ওর পুরো হাতের ওজনের থেকে আমার আঙুলের ওজন বেশি হবে, বহনই করতে পারবে না। তার ফলে কি হবে? ইভেনচুয়ালি ওই হাতটা নষ্ট হয়ে যাবে, না হলে ওই জায়গাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। ঠিক তাই হয় জোড় কলমের ক্ষেত্রে। তার কারণটা কি? জোড় কলমের ক্ষেত্রে রুট স্টক, নার্সারি ম্যানরা তো রুট স্টকের তাদের সিলেকশন তথই বচো, রুট স্টকের কোনো মা বাপ নেই, রুট স্টকের তো কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, অনেকে বলবেন যে আমরা এত প্রোডাকশন করি, আমাদের 3 লক্ষ প্রোডাকশন করি, তো তাই জন্য ঠিক থাকে না। যাই হোক, ওই সমস্ত বাহানা দিয়ে লাভ নেই। তো রুট স্টকের কোনো বয়সের ঠিক নেই, 2 মাসের, 5 মাসের, 6 মাসের, 8 মাসের, 10 মাসের, 1 বছরের, 2 বছরের, যখন যে লট ঢুকছে তখন সেই লট চলছে গ্রাফটিং। তো এইবারে ধরুন একটা 1 বছরের রুট স্টক, সেই 1 বছরের রুট স্টকের উপরে আপনি একটা ডাল গ্রাফট করছেন, যে ডালটার বয়স 3 বছর, কি করে হবে? আবার উল্টোটা, ভাইস ভার্সা, আমার একটা হাত কেটে গেল, এই হাতে যদি একটা 2 বছরের বাচ্চার হাত লাগানো হয়, এইটুকু কেমন লাগবে দেখতে? ভাইস ভার্সা, অর্থাৎ ডালটার বয়স 2 মাস, আপনি একটা জিনিসের উপর গ্রাফট করছেন, একটা গ্রাফট করা হচ্ছে যে রুট স্টকটার বয়স 3 বছর, তাহলে কি সেটা ভালো গ্রাফট হবে? সেখানে কি উন্ড হিলিং ভালো হবে? হবে না, কখনো হতে পারে না। নেচারের এগেনস্টে, এটা নেচারের এগেনস্টে। টপ ওয়ার্কিং এ আরো আমি ভালো করে বুঝিয়ে দেবো ব্যাপারটা, কেন কেন বললাম এই কথাটা। তো 2 নম্বর পয়েন্টেও গাছের ভিগোরাসনেস বা গাছের স্ট্রেচার, এই দেখুন গাছটা শুয়ে গেছে, অনেকে বলবেন গাছটা তো ট্রেন করেননি, কোথায়? এই যে ট্রেন, এই যে ফার্স্ট ট্রেন, দুটো ডাল, সেকেন্ড ট্রেন, সব করেছি, তাও দেখুন ঝুলে গেছে। গাছের অবস্থাটা দেখুন, কেন আমি গাছটা সামনে রেখেছি, দেখুন এটা একটা জোড় কলমের গাছ, ঝুলবেই। 90% কেসে রুট স্টক মেনটেন করা হয় না, তাই জন্য ঝুলবেই। এরকম 10% হয়তো রুট স্টকটা মিলে গেছে, 2 বছরের একটা ডালের সাথে 2 বছরের সান গ্রাফট করছে, মানে 2 বছরের রুট স্টক গ্রাফট করছে, তখন মিলবে, দেখুন হলো। 3 নম্বর পয়েন্ট, গ্রাফটিং হিলিং। যে জায়গাটাতে গ্রাফট হলো ওই জায়গাটার হিলিংটা খুব ইম্পর্টেন্ট গাছটার ফিউচারের জন্য। যে জায়গাটাতে গ্রাফট জোড়া হলো, যে জায়গাটাতে, সেই জায়গার যদি হিলিং ঠিকঠাক না হয়, তাহলে ফিউচারে গাছটা ওই জায়গা থেকে পচে যাবে, নষ্ট হয়ে যাবে, গামোসিস হবে, ভেঙে যাবে। আমরা জানি যে জায়গাতে স্ট্রেস পড়ে সেই জায়গাতে গামোসিস হয়। তো গাছের পশ্চাৎ যদি ঠিক না হয়, এই যে যেমন এই গাছটা আমি দেখালাম আগে আপনাদেরকে, দেখুন গাছটা ওইদিকে শুয়ে আছে, তাহলে কি এই জায়গাটাতে স্ট্রেস পড়ছে, এইখান থেকে কিন্তু আস্তে আস্তে গামোসিস হয়ে যাবে, তাহলে ডিজিজও বেশি হয়, ফাঙ্গাল অ্যাটাক বেশি হবে। তো যাই হোক, সেটা আমি বলে দিই। 3 নম্বর পয়েন্টে গ্রাফটিং ইউনিয়নের যে হিলিং, সেটা কোনোদিনও ভি গ্রাফটের মতো হতে পারে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভি গ্রাফটে ধরুন এইটা একটা ডাল, এইটা একটা ডাল, আপনি মাথাটা কেটে দিলেন, এইবারে আস্তে করে এরকম চিরলেন, ঠিক আছে, এইবারে ওপর থেকে একটা সায়ন নিয়ে ঢুকিয়ে দিলেন এই জায়গাতে, এটা হলো ভি গ্রাফট হয়ে গেল, ঠিক আছে। তাহলে কাটা অংশ এক্সপোজড কতটা? কাটা অংশ এক্সপোজড মানে বাইরের আবহাওয়াতে কোন কাটা অংশটা রয়েছে? শুধুমাত্র রুট স্টকের এই অংশটা। সায়নোত্তর কাটা অংশটা তো ভেতরে চলে গেল, তো তার ভেতরে সমস্ত মেকানিজম রয়েছে, তাকে হিল করে দেবে, কিন্তু বাইরের অংশটা হিল হতে সময় লাগে। কিন্তু জোড় কলমের কাটা অংশ কতটা? কাছে আসুন, এই একটা ডাল যেটা গাছের সাথে জোড়া ছিল, একটা কাটা এইখানে, একটা কাটা এইখানে, যে ডালটাকে চিরে ঢোকানো হলো, এটা তো রুট স্টক, এটা রুট স্টক, এটা
সায়ন বা মাদার গাছের ডাল। এই মাদার গাছের ডালটা এইটা একটা ডালের সাথে যুক্ত ছিল, মাদার গাছের সাথে যুক্ত ছিল, এইখানটা কাটা হয়েছে, প্লাস চিড়ে ঢোকানো হয়েছে, এইখানটাতেও কাটা হয়েছে। তার ফলে কি কটা এক্সপোজড এরিয়া রইলো, এই একটা ডালের কাটা অংশ রইলো, প্লাস গ্রাফটিং এর এই পোর্শনটাও কাটা রইলো। তাহলে কটা অংশ কাটা রইলো? দুটো অংশ। আমাদের ডাক্তারি শাস্ত্রে বলা হয় যত নিখুঁত কাটা, যত কম কাটা, তত হিলিং বেশি। অর্থাৎ খুব সহজ ভাবে বলি, ব্লেডে হাত কাটলে দেখবেন এক বেলাতে একদিনের মধ্যে শুকিয়ে যায়, কিন্তু সাইকেল থেকে পড়ে গিয়ে যদি মোরামে কেটে যায় সেটা কি একদিনে শুকায়? 15 দিন, 20 দিন। তো কাটাটা যত এবড়ো খেবড়ো এবং যত বেশি হবে তত শুকাতে বেশি সময় লাগবে, এটা একদম সিম্পল, এটা যে কেউ বুঝবে। তাহলে জোড় কলমের কাটা অংশ বেশি, জোড় কলমের হিলিং হতে সময় বেশি লাগে, এবং সর্বোপরি জোড় কলমে কখনো হিলিং ভালো হয় না। দেখাও কাছ থেকে, আমি আপনাদেরকে হাজারখানা ছবি দেখাতে পারি জোড় কলমের হিলিং কোনোদিনও ভালো হতে পারে না। আপনাদেরকে আরো উদাহরণ দেখাচ্ছি আমি জোড় কলমের, দেখলেন? দেখুন আরো একটা দেখাচ্ছি, দেখুন এই ডালটা কাটা হয়েছে, এই ডালটার গুরুত্ব কি? এই গ্রাফটিং এর নিচের এই যে মাদার গাছের যে ডালটা, এই ডালটুকুর গুরুত্ব কি? কোনো গুরুত্ব নেই। এই ডালটা বেঁচে থাকবে কিন্তু এর কোনো গুরুত্বই নেই, এটা একটা টিউমারের মতো ঝুলে থাকবে। এইটার গুরুত্ব কি? এইখান থেকে রোগ লাগে, আপনি চাইলে বলবেন এইখান থেকে কেটে দিন, এখানে কাটলে তো আবার একটা ঘা হলো। প্রথমে গ্রাফটিং এর এতটা কাটা, ভি অংশটা কাটা, তারপরে আবার এখানে আমি কাটবো, তাহলে তো এখানে গ্রাফটিং এর কাছে এখানে ফাঙ্গাল অ্যাটাকের চান্স সমূহ। এদিকেও দেখাও, দেখুন এখানেও দেখাচ্ছি, দেখুন জোড়গুলো। কোনোদিনও একটা জোড় কলমের ইউনিয়ন হেলদি হতে পারে না, জোড় কলমের ইউনিয়ন কোনোদিনও হেলদি হতে পারে না ইন কম্পেয়ার টু ভি গ্রাফট। আপনাদেরকে ভি গ্রাফটেরও কিছু অংশ দেখাবো, এ দেখুন, দেখলেন, দেখতে পাচ্ছেন যে একদমই কোর্স এরিয়া, খসখসে এরিয়া, এবড়ো খেবড়ো এরিয়া রয়েছে এই জায়গাটাতে। যে কোনো সময় এই জায়গা থেকে গামোসিস হতে পারে, যে কোনো পোকার আক্রমণ হতে পারে, যে কোনো ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এই জায়গাটাতে, সুতরাং এটা কোনোদিনও গুড চয়েস নয়। এখানে 4 নম্বর পয়েন্ট নিয়ে আমি চলে এসেছি। 4 নম্বর পয়েন্টে, পরের পয়েন্টে আমি কি বলবো, যে কথাটা এতক্ষণ ধরে আলোচনা করেছিলাম, গ্রাফটিং ইনকম্প্যাটিবিলিটি, তার উদাহরণ দেখাবো। আসো কাছ থেকে দেখুন, জোড় কলম, জোড় কলম কতটা বাজে সেটা আমি আপনাদেরকে দেখাবো। গাছটা এখনো বেঁচে আছে, দেখুন আস্তে আস্তে শুকাচ্ছে, বলেছিলাম আস্তে আস্তে শুকাবে। এবার অনেকে বলতে পারে অত ফাঙ্গাসের জন্য, অত একদমই নয়। আমার প্রতিটা গাছের ট্রিটমেন্ট আমি করি, তাই আমি জানি। এবার দেখুন এই যে জোড়টা দেখতে পাচ্ছেন, গাছটা নার্সারি থেকে আনা 1 বছরের বেশি হয়ে গেছে, গাছটা কোনো রকম বাড়েনি। এই দেখুন আস্তে করে একটু চাপ দেবো, আস্তে করে চাপ দেবো, আস্তে করে চাপ দেবো, জোড়াই লাগেনি। দেখুন এটা এক্সেসিভ অংশ, এই পাশটা জোড়াই লাগেনি, দেখুন কালো হয়ে রয়েছে, জোড়াই লাগেনি, শুধুমাত্র এইটুকু অংশ জোড়া লেগেছে। এবার বুঝতে পারলেন কেন এই গাছটা বাড়েনি? কেন এই গাছটা বাড়েনি? কারণ এই পাশটা জোড়াই লাগেনি। আমি কি বলতে চাইলাম বুঝতে পারলেন? এই দিকটা জোড়াই লাগেনি, এই পাশটা সামান্য একটু জোড়া লেগেছিল, তাই জন্য বাড়েনি। আমি হাতে কলমে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম যে কেন এই ডালটা বাড়েনি, কেন এটাকে আমি গ্রাফটিং ইনকম্প্যাটেবল গ্রাফট বলেছিলাম। এটা প্রথমত তো ইনকম্প্যাটেবল, দ্বিতীয়ত গ্রাফটিং টেকনিকের ভুল, গ্রাফটিং টেকনিকের ভুল, এই জোড় কলমের ভুলের জন্য হয়নি। আরেকটা দেখাই, দেখুন এই যে এটা একটা জোড় কলম, এটা মরে গেছে। এই জায়গাটাতে, এই যে এই অংশটাতে গ্রাফটিং ইউনিয়ন, এই ডালটা গ্রাফটিং ইউনিয়ন থেকে আস্তে 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 শুকিয়ে ওপরের দিকে এসছে, ওপর থেকে শুকিয়ে নিচের দিকে নয়, গ্রাফটিং থেকে শুকিয়ে শুকিয়ে ওপরে এসছে। এটাও একটা ডিলেড গ্রাফটিং ইনকম্প্যাটিবিলিটির উদাহরণ। এটা যদি সায়ন হতো, তাহলে যখন সায়নটা, ধরুন এটা একটা সায়ন, এটা আমি জুড়লাম, এটা জুড়লাম, হলুদ হওয়ার থাকলে এটাই হলুদ হয়ে যেত, হলুদ হওয়ার থাকলে এটা জোড়ার পরই হলুদ হয়ে যেত, বা এটা একটুখানি বেড়ে হলুদ হয়ে যেত, তখন তো এই গাছটা বিক্রি হতো না, কেউ কিনতোই না। তার ফলে এটা কি, অটোমেটিক্যালি এটা ডিসকার্ড হয়ে গেল।
কিন্তু যখনই আমি জোর কলম করে এত বড় একটা ডাল দিয়ে দিলাম, আপনি ভাবলেন বাহ, হাতে নাতে একদম ফল খাবো সামনের বছর। ফল হয়ে গেল, এই যে ফল, ফল হয়ে গেল, একদম ফলাহার হয়ে গেল এই যে গাছের। তো এইটা এর পরের আর একটা পয়েন্ট বলি, এখানেও ভি গ্রাফট জিতলো। আর একটা পয়েন্ট বলবো, যখন আপনারা দেখেছেন বিভিন্ন নার্সারিতে যখন গ্রাফট করা হয় তখন গাছের ন্যাচারাল টেন্ডেন্সি কি ওপরের দিকে যাওয়া, কিন্তু গ্রাফট কি করে করা হয়, জোড় কলম কি করে করা হয়, ডালকে এরকম নিচের দিকে বাঁকিয়ে, নিচের দিকে প্রথমে গাছকে শোয়ানো হয়, শোয়ানোর পরে এই ডালটাকে এরকম করে নিয়ে আমি দেখাবো প্র্যাকটিক্যালে দেখাবো, এই ডালটাকে এরকম ভাবে নিয়ে এর সাথে জোড়া হয়। তার ফলে কি হয়, এই জায়গাটা কাছ থেকে আসো, এই যে মাদারের ডালটা, এই মাদারের ডালটাকে এরকম করে বাঁকানোর জন্য এই জায়গাতে গামোসিস হওয়ার চান্স সমূহ, এই জায়গাতে যে জায়গাতে স্ট্রেস পড়ছে, স্ট্রেস পড়লে কি হবে, ও তো এইরকম করে বাঁধা হচ্ছে, স্ট্রেস পড়লে এই জায়গাতে এই ওপরের স্কিনটা ফেটে যাবে, ওপরের স্কিন ফেটে গেলে এখানে গামোসিস হবে। তাহলে এই যে টেকনিক, এই যে শুয়ে গাছকে শুয়ে এরকম করে বাঁধা, এটাও কিন্তু একটা খুব বাজে টেকনিক। এই টেকনিক ব্যবহার করা উচিত নয়। এখানে অনেকেই বলবেন বহু বছর ধরে জোর কলম চলছে, বহু বছর ধরে জোর কলম চলছে, আপনি হঠাৎ আজকে এসে বলছেন এ সমস্ত বাজে জিনিস, বাজে কথা বলছেন। দেখুন, বহু বছর ধরে অনেক বাজে কিছু চলছে, বহু আগে অনেক কিছু হয়ে গেছে, বাজে কিছু হয়ে গেছে, তার মানে সেটা ভালো। বহু আগে থেকে চলছে মানেই সেই জিনিসটা ভালো, কেন রিপ্লেস হয়ে গেছে? এখন পৃথিবীর প্রতিটা নার্সারি, প্রতিটা জায়গাতে দেখতে পাবেন গুটি কয়েক জায়গা বাদ দিয়ে ভি গ্রাফটি কমার্শিয়াল ওয়ে অফ প্রপাগেশন। ভি গ্রাফটিং সবচেয়ে ভালো প্রপাগেশনের জন্য একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা খুব সহজে গাছে কলম করতে পারি, এবং শুধু কলম নয়, আমরা নির্বাচন করতে পারি, আমরা প্রথমেই জানতে পেরে যাই যে ওই গাছটা, অর্থাৎ এখনকার নতুন টেকনোলজি অনুযায়ী বাচ্চা যখন বাইরে আসে, এই ঠোঁট কাটা থাকে অনেকের, যেটাকে ক্লেফট প্যালেট, ক্লেফট লিপ বলা হয়ে থাকে। এখন কিন্তু ইউএসজির মাধ্যমে পেটের ভেতরই ক্লেফট লিপ দেখা যায়, মানে কি আমরা আগে থেকেই জেনে যাচ্ছি বাচ্চার শরীরে কোনো রোগ আছে কিনা, তারপরে পেটের ভেতরই সেটার অপারেশন হয়ে যাচ্ছে, তার ক্ষেত্রে এইখানে কোনো রকম কোনো দাগই থাকছে না। ঠিক ভি গ্রাফট যখন আমরা করছি, আমরা প্রথম থেকেই জানতে পারছি যে ওটা বাড়ছে কি বাড়ছে না, যেটা বাড়ছে না সেটা আমরা অ্যাকাউন্টেই নেবো না, আমরা নেবোই না, সেটাকে আলাদা করে দেবো। এতগুলো অ্যাডভান্টেজ বললাম ভি গ্রাফটের ওভার অ্যাপ্রোচ গ্রাফট, এর পরেও অ্যাপ্রোচ গ্রাফট আপনারা করতে পারেন, বহু দেশে বহু জায়গাতে ব্যবহার করা হয়। কিন্তু আমি বলবো যারা বাগানে 2, 4, 5টা 10টা করে গাছ লাগাচ্ছেন, তাদের জন্য অ্যাপ্রোচ গ্রাফট ইজ নট আ চয়েস। ডেফিনেটলি ইউ শুড গো ফর ভি গ্রাফটেড প্লান্ট। ভি গ্রাফটেড প্লান্ট কিনুন কোন নার্সারিতে, আর নিজে যদি বাড়িতে প্র্যাকটিস করেন অবশ্যই ভি গ্রাফট করবেন, অ্যাপ্রোচ গ্রাফট করবেন না। এই মেথডগুলো এখন ব্যাকডেটেড, ওল্ড স্কুল মেথড, এগুলো এখন আর ব্যবহার করা উচিত নয়। আগেকার দিনে এত ফাঙ্গাস ছিল না যে গামোসিস হবে, আগেকার দিনে এত কমার্শিয়ালি তৈরি হতো না, ও তৈরি হতো ঠিক আছে, আগেকার দিনে গাছের দাম এত ছিল না, আপনি 3,000 4,000 টাকা দিয়ে গাছ কিনছেন, 5,000 টাকা 6,000 টাকা, মানে এক্সেসিভ গাছ, মানে কেউ বিদেশে গেল গাছ আনলো, তার বিদেশ যাওয়ার খরচটা ওই আপনার 10টা গাছ বিক্রি করেছে তুলবে। তো বেসিক্যালি এইরকম এই এই জিনিসটার জন্যই আমি বলবো যে এখন ভি গ্রাফট আপনি চুজ করবেন। এর পরেও আরো অনেক অ্যাডভান্টেজ রয়েছে ভি গ্রাফটের ওভার অ্যাপ্রোচ গ্রাফট। যখনই ওই জায়গাটা বেঁকে যাচ্ছে তখন ওই জায়গাতে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাচ্ছে, অক্সিজেনের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য অক্সিজেন কি করছে দেখালাম, এই ডালটাকে যখন শুয়ে গ্রাফট করা হলো, এই ডালটাকে এরকম বাঁকানো হলো, বাঁকানোর ফলে এই জায়গায় স্ট্রেস হলো, ওই জায়গাতে স্ট্রেস পড়লে কি হচ্ছে, ওখানে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাচ্ছে, অক্সিজেনের পরিমাণ বেড়ে গেলে কি হচ্ছে, অক্সিজেনের পরিমাণ বেড়ে গেলে ওইখানে হাইপারট্রফি হচ্ছে, সেল হাইপারট্রফি, অর্থাৎ সেলের সাইজ লম্বাতে বেড়ে যাচ্ছে, সংখ্যাতে বাড়ছে না, হাইপার প্লাসিয়া হচ্ছে না, সেল পরিমাণে বাড়ছে না, সেল পরিমাণে একই থাকছে, শুধু লম্বা হয়ে যাচ্ছে, বাকি দেওয়ার জন্য ওখানে অক্সিজেন আসতে সেলটা লম্বা হয়ে যাচ্ছে, তার ফলে সেটা একটা আনহেলদি শুট তৈরি করছে, লম্বা কিন্তু এরকম লাতপাতে শুয়ে পড়ে। তো
একদমই ঠিক। যারা যারা আজ পর্যন্ত অবজার্ভ করেছেন যে জোড় কলমের গাছ আপনাদের ঠিকঠাক হচ্ছে না, ঠিক শেপ নিচ্ছে না, গ্রোথ নিচ্ছে না, এক্স্যাক্টলি এই কারণগুলোর জন্যই আপনাদের জোড় কলম গ্রোথ নিচ্ছে না। এবারে নার্সারি ম্যান আপনাদেরকে বোঝাবে যে জোড় কলম করতে তো বেশি সময়, ভি গ্রাফট করতে তো কম সময়। একটা ভি গ্রাফট করার পরে তাকে একটু বড় করে, মোটামুটি একটু বড় সাইজের করে 500 টাকা 400 টাকাতে বিক্রি করতে 1 বছর সময় লাগবে, 6 মাস 7 মাস 1 বছর সময় লাগে। একটা জোড় কলম 3 মাস বাঁধলো, গাছটা কেটে বিক্রি হয়ে গেল। গ্রাফটিং কম্প্যাটিবিলিটি ইনকম্প্যাটিবিলিটি ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, কাটলো বিক্রি হয়ে গেল প্রথম। দ্বিতীয় কথা, ভি গ্রাফট সিজনালি আপনি একটু গরমকাল বর্ষাকালে করবেন, শীতকালে করা যায় না, করে না। শীতকালে জেনারেলি একটু কমে যায়। জোড় কলম বছরের যে কোনো সময় করা যায়। তাই জন্য কিছু মানুষ আপনাদেরকে ভুল বোঝাবে, ভুল পথে যাবেন না। ভি গ্রাফটেড গাছ কিনুন, ভি গ্রাফটেড গাছ সবচেয়ে ভালো। ভি গ্রাফটেড গাছের গ্রোথও অনেক ভালো। এই যে গাছটা দেখালাম, প্রথমে যে গাছটা দেখিয়েছিলাম আমি, এই গাছটার সাথে আমি একটা ভি গ্রাফট করেছিলাম। মানে এই গাছটা যেই সময় করেছিলাম, এটা 2 বছরের গাছ। 2 বছরের গাছের অবস্থা দেখুন। আর একটা আপনাদেরকে 2 বছরের গাছ দেখাবো, একই সাথে একই দিনে করা, তার গ্রোথ দেখুন। এখানেও আমি ট্রেনিং প্রুনিং করেছি, ওটাতেও ট্রেনিং প্রুনিং করেছি, এটাতেও 1-2 বার ফল নিয়েছিলাম, ওটাতেও 1-2 বার ফল নিয়েছি, মানে 1-2টো ফল নিয়েছিলাম, এটাতেও 1-2টো ফল নিয়েছি। ওই গাছটার কন্ডিশন দেখুন, এই গাছটার কন্ডিশন দেখুন। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে কোন গ্রাফটেড গাছ আপনারা কিনবেন। অবশ্যই অবশ্যই ভি গ্রাফট বাড়িতে চেষ্টা করলে অবশ্যই ভি গ্রাফট চেষ্টা করবেন। কিন্তু নেক্সট এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো প্রতিটা গ্রাফট, ভি গ্রাফট, অ্যাপ্রোচ গ্রাফট, ইনার্চিং, এয়ার লেয়ারিং, সবকিছু, মডিফাইড অ্যাপ্রোচ গ্রাফট, চোক গ্রাফট, সবকিছু গ্রাফট আপনাদেরকে করে দেখাবো। দেখতে থাকুন। এখানেই শেষ করব আজকের প্রথম এপিসোড। এর পরের দিন আবার আমি আসছি সেকেন্ড এপিসোড নিয়ে, ফুল অফ প্র্যাকটিক্যাল রিলেটেড টু ম্যাঙ্গো গ্রাফটিং। ভালো থাকবেন, নমস্কার।